আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি রকেট ফিজিক্সে। আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ের 1 নম্বর লেকচার শেষ করেছি। আজকে আমাদের 2 নং লেকচারের ক্লাস। সো আমি বরাবরের মতোই আছি আপনাদের সাথে, মারুফ আল মুকিব। 2 নং লেকচার আজকে শুরু হবে। কি কি পড়তে যাচ্ছে এই জিনিসগুলো যদি একটু বলতে চাই, তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে মেইনলি ক্যালোরিমিতি বা ক্যালোরিমেট্রি। ইংলিশে বলে ক্যালোরিমেট্রি, বাংলায় বলে ক্যালোরিমিতি। খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটা আপনারা নবম দশম শ্রেণীতে অনেকে পড়ে এসেছেন। ওই যে পানিকে তাপ দিতে দিতে ওটা তাপমাত্রা বাড়তে বাড়তে 100 ডিগ্রি সেলসিয়াস হয়, এরপর সেটা স্টিম বা বাষ্পে পরিণত হয়, তারপর কি হয় না হয় সেই জিনিসগুলা, বা বরফকে তাপ দিলে পানিতে পরিণত হয়, এই যে কনভার্সনগুলা, বরফ টু পানি, পানি টু বাষ্প, এই জায়গাটার মধ্যে কি কি চেঞ্জ হয় না হয়, এই জিনিসটা নিয়ে হচ্ছে ক্যালোরিমেট্রি। সো আসুন শুরু করা যাক। আগের ক্লাসে কিন্তু আমরা তাপমাত্রা অনেক কিছু ভালো মতো ভাবে বুঝেছি। আসুন, সো আজকের টপিকের নাম হচ্ছে ভাই ক্যালোরিমেট্রি। বাংলায় যদি এটাকে বলি ভাই, তাহলে বাংলায় হচ্ছে জাস্ট এটার বাংলা জিনিসটাই ক্যালোরি মিতি। ওকে, এই তো। সো ক্যালোরিমেট্রি আর ক্যালোরি মিতি একই জিনিস। আমরা তাপগতিবিদ্যা অধ্যায় পড়েছিলাম কি ভাই? তাপগতিবিদ্যা অধ্যায় পড়েছিলাম আইডিয়াল গ্যাস নিয়ে, তাই না? আদর্শ গ্যাস নিয়ে, আইডিয়াল গ্যাস নিয়ে। সো এই আইডিয়াল গ্যাসকে আমরা যদি কোনো কারণে হিট দেই ভাই, আইডিয়াল গ্যাসে যদি কোনো কারণে হিট দেই, হিট বা তাপ দেই, হিট বা তাপ যদি দেই, তাইলে এই তাপটা কি কি কাজে ইউজ হচ্ছিল ভাই, বা তাপটা কোথায় কোথায় কি কি ইম্প্যাক্ট ফেলছিল গ্যাসের উপরে? 2টা ইম্প্যাক্ট ফেলছিল। একটা ইম্প্যাক্ট হচ্ছে তাপের কারণে গ্যাসের যে টেম্পারেচার আছে ভাই, সেই টেম্পারেচার বাড়ছিল। খুবই অবভিয়াস একটা জিনিস, গ্যাস উত্তপ্ত হতে থাকবে এবং অ্যাসোসিয়েটেড অন্যান্য ধর্ম চেঞ্জ হবে, চাপ টাপ আয়তন এগুলো চেঞ্জ হতে পারে। আচ্ছা, সো আরেকটা জিনিস বাড়ছিল ভাই, গ্যাসের কিন্তু আয়তনও বাড়ছিল, তাই না? গ্যাসকে তাপ দিলে তাপমাত্রা বাড়ে, সো গ্যাসটা এক্সপ্যান্ড করে, আয়তন বাড়ে। এই হচ্ছে বিষয়গুলো, এটা গ্যাসের ক্ষেত্রে। এখন গ্যাস বাদ দিয়ে আমরা যদি ভাই তরল বা কঠিনের ক্ষেত্রে, তরল বা কঠিনের ক্ষেত্রে, দেখুন তাপগতিবিদ্যা অধ্যায়টি কিন্তু আদর্শ গ্যাস নিয়ে, বাট ক্যালোরিমেট্রি এই টপিকটা হচ্ছে তরল আর কঠিনকে নিয়ে। তো একসাথে আমরা সবকিছু রিলেট করার চেষ্টা করব। সো তরল বা কঠিনে আমরা যদি তাপ দিই ভাই, তরল বা কঠিনে আমরা যদি তাপ দিই, তাহলে ডেফিনেটলি এখানেও খুবই কমন সেন্স, তরল বা কঠিনে তাপ দিলে তরল বা কঠিনে টেম্পারেচার বাড়তে থাকবে। অবভিয়াস একটা জিনিস, তরল বা কঠিন গরম হতে থাকবে। বাট এই জায়গাটাতে ভাই ভলিউমের যে চেঞ্জ বা ডেলভির মানটা, এটা নেগলিজিবল, প্রায় শূন্যের কাছাকাছি। তরল বা কঠিনকে তাপ দিলে এর ভলিউমটা খুবই নেগলিজিবল চেঞ্জ, এটা শূন্যের কাছাকাছি ধরা যায়। বাট গ্যাসকে সামান্য তাপ দিলে অনেক ভয়ানক ড্রাস্টিক্যালি চেঞ্জ হয় ভলিউমটা। সেখানে একটা বড় জিনিস, বাট ভলিউম বা তরল বা কঠিনের ক্ষেত্রে এটা কিন্তু শূন্যের কাছাকাছি। আরেকটা জিনিস চেঞ্জ হয় ভলিউম বা তরল বা কঠিনের ক্ষেত্রে, সলিড বা লিকুইডের ক্ষেত্রে, সেটা হচ্ছে ভাই ফেজ চেঞ্জ হয় ভাই, ফেজ চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ অবস্থার পরিবর্তন হয়। অবস্থা আপনারা জানেন, তরল কঠিনকে যদি আপনারা তাপ দিতে থাকেন, বরফকে তাপ দিতে থাকলে সেটা তরলে পরিণত হয়, গলে যায়। এই জিনিসটা কিন্তু ভাই গ্যাসে চেঞ্জ হয় না। গ্যাসকে তাপ দিতে থাকলে গ্যাসটা কিন্তু গ্যাসই থেকে যায়, অন্য কিছু হয় না। ওই প্লাজমা বা ওইগুলো অনেক আলাদা জিনিস, আমরা ওইদিকে যাচ্ছি না। ওগুলো অনেক বিশাল কিছু জিনিসপত্র, খুব সাধারণ কোনো ফিজিক্স না যে তাপমাত্রা বাড়াতে থাকলে প্লাজমায় পরিণত হবে কিনা। এখানে আর অনেক কিছু ব্যাপার অ্যাসোসিয়েটেড থাকে। সো তাপমাত্রা বাড়াতে থাকলে গ্যাস গ্যাসই থেকে যায়, আমরা যতটুকু পর্যন্ত তাপমাত্রা বাড়াতে পারি রিয়েল লাইফ। বাট তরল বা কঠিনের ক্ষেত্রে তাপ দিলে তাপমাত্রা বাড়ে এবং ফেজ চেঞ্জ হতে থাকে। এটা কিন্তু একটা বড় জিনিস। কঠিন তরলে পরিণত হয়, তরল আবার বাষ্প বা গ্যাসে পরিণত হয়। বাষ্প বা গ্যাস তো একই রকম জিনিস বলাই যায়, এগুলো তো আমরা জানি। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ে পড়েছিলাম। সো ক্যালোরিমেট্রি পুরো টপিকটাই হচ্ছে ভাই যে তরল বা কঠিনে তাপ দিলে কি হবে না হবে এই টপিক রিলেটেড। গ্যাসে তাপ দিলে কি হবে না হবে এটা রিলেটেড না, এটা তো আমরা আদর্শ গ্যাস বা গ্যাসের গতিতত্ত্ব অধ্যায় পড়েছিলাম, এবং এই তাপগতিবিদ্যা অধ্যায়ও বাদ বাকি অংশে আমরা দেখবো এই জিনিসটাই। সো ক্যালোরিমিতি আমরা পুরোটাই হচ্ছে তরল আর কঠিনের ক্ষেত্রে রিলেটেড। আশা করি বুঝেছেন। আসুন আমরা সামনের দিকে যাই। এখন একটা কথা জাস্ট বলে রাখি ভাই, কথাটা হচ্ছে আমরা যখন তাপের কথা বলি, তাপ তাপ এটার কিন্তু এসআই এককের যদি কথা বলি ভাই, এসআই একক কিন্তু জুল। ওকে, তাপের সিজিএস এককের কথা যদি বলি, তাহলে সেটা হবে ক্যালোরি। ওকে, এটাই ধরে নেওয়া হয়, এসআই এককটা হচ্ছে ভাই জুল আর সিজিএস এককটা হচ্ছে ক্যালোরি। কারণ আপনারা ভাবতে পারেন যে ভাই আর কেন নয়, এটা হিস্ট্রিক্যাল একটা বিশাল ব্যাকগ্রাউন্ডের ব্যাপার আছে। শুরু থেকেই ধরে নেওয়া হয় তাপের এককটা হচ্ছে ক্যালোরি, সেই কারণে আমরা সিজিএস একক ক্যালোরি ধরে নিই। বোঝা গেছে?
সো অন্যান্য সব ক্ষেত্রেই কাজের একক, তাপের একক, সব ক্ষেত্রেই শক্তির একক, কাজের একক এগুলো হচ্ছে আর্ক, সিজিএস এককে, কিন্তু তাপ একটা বিশেষ ক্ষেত্র, এই ক্ষেত্রে আমরা সিজিএস এককটা ক্যালোরি ধরে নিব। ওকে, আসুন এখন ক্যালোরি এই জিনিসটা যে আছে, এই ক্যালোরির একটা সংজ্ঞা দেওয়া উচিত। জুলের যেমন আমরা জানি জুল বলতে কি বোঝায়, সো ক্যালোরির সংজ্ঞাটাও আমাদের দিয়ে দেওয়া উচিত। ক্যালোরি বলতে কি বুঝাবো অ্যাকচুয়ালি, যেহেতু নতুন একটা জিনিস আমরা পাচ্ছি। সো ক্যালোরির সংজ্ঞাটা হচ্ছে এরকম ভাই, 1 ক্যালোরির সংজ্ঞা, এই যে 1 ক্যালোরির সংজ্ঞা হচ্ছে 1 গ্রাম পানির তাপমাত্রা, 1 গ্রাম পানির তাপমাত্রা, অন্য কিছু না কিন্তু পানির তাপমাত্রা 14.5 থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াসে, 14.5 থেকে 15.5 বলতে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বোঝাচ্ছে। মানে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 1 অ্যাটমসফিয়ার চাপে যে তাপ দরকার ভাই, সেটাকে আমরা বলবো 1 ক্যালোরি। মোট কথা হচ্ছে ভাই, 1 গ্রাম পানির তাপমাত্রা আপনি বাড়াতে হবে 1 ডিগ্রি সেলসিয়াস অথবা 1 কেলভিন, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াবেন অথবা 1 কেলভিন বাড়াবেন 1 এটিএফ চাপে, তাহলে সেক্ষেত্রে যতটুকু তাপ দরকার, যতটুকু কিউ দরকার, ডেল কিউ দরকার, সেটাকে আমরা বলবো হচ্ছে 1 ক্যালোরি। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এখন এখানে একটা বিশেষ কথা আছে, 1 ডিগ্রি সেলসিয়াস কেন ভাই 14.5 থেকে 15.5 কেন বুঝিয়েছি? পানির তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস, এখানেও 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন, এখানেও 1 ক্যালোরি চাপ দরকার, মানে তাপ দরকার। 60 থেকে 61 ডিগ্রি সেলসিয়াস পানির তাপমাত্রা করতে ওখানেও 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন, তাহলে ওখানেও 1 ক্যালোরি তাপ দরকার, এরকম হওয়া উচিত। বাট আমরা কেন 14.5 থেকে 15.5 বলেছি এটা কিছুক্ষণ পরে এক্সপ্লেইন করব। আর এই একই প্রশ্ন, এই সেম প্রশ্নটা এখানে কিন্তু তাপমাত্রা রেঞ্জ সহ এসেছিল একবার আইআইটি 2005 সালে, ঠিক আছে? সো এইটা একটু মাথায় রাখবেন, আইআইটি 2005 সালে এসেছিল, মানে কিন্তু আমাদের দেশেও যে কোনো সময় চলে আসতে পারে, সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। সো অনেক কিছু পড়বো ভাই এই অধ্যায়ে, এই টপিকে। সো প্রথম যে টপিকটা সেটার নাম হচ্ছে, প্রথম যে টপিক আজকে সেটার নাম হচ্ছে আপেক্ষিক তাপ। ওকে, আপেক্ষিক তাপ ইংলিশে বলা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, যেটাকে ক্যাপিটাল এস দ্বারা প্রকাশ করা হয়। আগে সংজ্ঞা পড়বো, তারপর ধীরে ধীরে জিনিসটা আরো ডিকোড করবো, আরো বেশি বোঝার চেষ্টা করবো। কি বলেছে ভাই সংজ্ঞাটা? বলেছে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিবর্তন করতে যতটুকু তাপ প্রয়োজন, যতটুকু তাপ প্রয়োজন, সেটাকে আমরা বলবো হচ্ছে যে কোনো বস্তুর আপেক্ষিক তাপ। ওকে, প্রত্যেক আপেক্ষিক তাপ জিনিসটা আসলো কেন? কারণ আমরা দেখলাম ভাই বস্তু ভেদে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন করতে অথবা 1 কেলভিন তাপমাত্রা পরিবর্তন করতে, মানে তাপমাত্রা আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বাড়াবো, এটা বস্তু ভেদে ভিন্ন ভিন্ন তাপ লাগছে। পানিতে একরকম তাপ লাগছে, অন্য কোনো বস্তুতে লোহা বা এরকম ধাতব কোনো কিছু থাকলে সেখানে আলাদা রকম তাপ লাগছে, কিন্তু তাপমাত্রা কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াসই বাড়ছে। এক এক বস্তুতে এক একভাবে তাপ লাগছে, কোথাও কম তাপ লাগছে, কোথাও বেশি তাপ লাগছে, কোথাও ইজিলি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে, কোথাও ইজিলি বাড়ছে না। এটার উপর বেস করে আমাদের একটা টপিক পড়া দরকার, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। এক একটা বস্তুর এই যে তাপমাত্রা একই পরিমাণ বৃদ্ধি করতে এক এক রকম তাপ কেন লাগছে, এটার উত্তর পাবো হচ্ছে আপেক্ষিক তাপ টপিকটা থেকে। কারণ প্রত্যেকটা বস্তুর আপেক্ষিক তাপ আলাদা আলাদা। বোঝা গেল? আসেন আমরা আরো ভালো মতো এই জিনিসটা বোঝার চেষ্টা করি। সেই এটা ছিল সংজ্ঞা, এখন আমরা আরো ভালোভাবে এটা সম্পর্কে বোঝার চেষ্টা করব। সো ব্যাপারটা বুঝেন ভাই, ধরে নিচ্ছি আমাদের কাছে একটা বস্তু আছে, যে বস্তুর ভর, বস্তুর ধরেন এই যে এরকম একটা আরবিট্রারি শেপ দিয়ে দিয়েছে। ওকে, মানে যে কোনো শেপের হতে পারে, শেপ ম্যাটার করছে না। ধরে নিচ্ছি বস্তুর ভর হচ্ছে এম, বস্তুকে আমি ল্যাম্প দিয়ে তাপ দিচ্ছি ডেল কিউ, এতে বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পেল হচ্ছে ডেল টি, এই যে বৃদ্ধি চিহ্ন দিয়েছি, ডেল টি তাপমাত্রা বৃদ্ধি পেল। খুব কমন একটা জিনিস, তাপ দিলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। আমরা ফেজ চেঞ্জ এখানে ইমেজিন করছি না, ঠিক আছে? সো ব্যাপারটা বুঝুন, এম ভরের কোনো বস্তুর তাপমাত্রা ডেলটি পরিমাণ বৃদ্ধি করতে, এম ভরের কোনো বস্তুর তাপমাত্রা ডেলটি পরিমাণ বৃদ্ধি করতে তাপ প্রয়োজন হয়েছে কতটুকু ভাই? ধরে নিচ্ছি ডেল কিউ পরিমাণ। ওকে, তাহলে একক ভরের কোনো বস্তুর একক তাপমাত্রা পরিবর্তন করতে কতটুকু তাপ প্রয়োজন ভাই? ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি। ওকে, এই যে ডেল কিউ ডিভাইড বাই এম ডেল টি, এটাই দেখুন তো সংজ্ঞার সাথে মিলে যায় না? একক ভরের, এই যে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিবর্তন করতে, এই যে একক তাপমাত্রা পরিবর্তন করতে যতটুকু তাপ দরকার, এই যে এতটুকু তাপ দরকার, এটাকেই বলবো কোনো বস্তুর আপেক্ষিক তাপ। তাহলে কোনো বস্তুর আপেক্ষিক তাপের সূত্র কি হবে ভাই? একদম সহজ, ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি। ওকে, একদমই সোজা, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। তো এক একটা বস্তুর আপেক্ষিক তাপ আলাদা আলাদা হওয়ায় এক একটা বস্তুর তাপমাত্রা পরিবর্তন করতে এক এক রকম তাপ দরকার।
বোঝা গেল বিষয়টা? এখন এটার যদি আমরা এককের কথা বলি ভাই, একক, তাহলে এটা নিশ্চয়ই মুখস্থ করার কোনো বিষয় না। ডেল কিউ এর একক হচ্ছে জুল, এস এককের কথা বলছি। এম এর একক হচ্ছে কেজি, আর ডেলটির একক পার ডিগ্রি সেলসিয়াস অথবা কেলভিন বলা যায়। ডেলটি দেখেন তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে ডেল সি বলতে যা বোঝাবে ডেল কে বলতেও কিন্তু তা বোঝাবে, কারণ তাপমাত্রা পরিবর্তনে সেলসিয়াস এবং কেলভিন স্কেলে তাপমাত্রা পরিবর্তন সেম। ওকে, সো এখানে ডিগ্রি সেলসিয়াসও বলতে পারেন, ডিগ্রি কেলভিনও বলতে পারেন, মানে শুধু কেলভিনও বলতে পারেন। তাহলে জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস অথবা জুল পার কেজি পার কেলভিন, এটাই হচ্ছে আপেক্ষিক তাপের একক। আচ্ছা, এটা একটা বিষয় গেল। আরেকটা বৈশিষ্ট্য আছে ভাই, এই এসটা কিন্তু এম এর উপর নির্ভর করে না, এম এর উপর নির্ভর করে না। এটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন। মানে একটা নির্দিষ্ট বস্তুর ভর আপনি কম দেন আর বেশি দেন, তার আপেক্ষিক তাপটা নির্দিষ্ট। ঠিক আছে, তার মানে এই এসটা শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে জানেন? বস্তুর উপর, অর্থাৎ বস্তুর যে ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, বস্তুর উপাদানের উপর। ম্যাটেরিয়াল বলতে আমি বোঝাচ্ছি উপাদানের উপর, বস্তুর উপাদানের উপর নির্ভরশীল, কিন্তু ভরের উপর নির্ভরশীল নয়। বোঝা গেল? এখন আপনি বলতে পারেন ডেফিনেটলি এই প্রশ্নটা করে স্টুডেন্টরা, সেটা হচ্ছে ভাই সূত্রে তো দেখতে পাচ্ছি এম আছে, তাহলে এস কিভাবে এম এর উপর নির্ভর করে না? সুন্দর কোয়েশ্চেন। দেখেন ব্যাপারটা, আপনি কোনো বস্তুর ভর যদি বাড়ান ভাই, একটা বড় বস্তুর তাপমাত্রা একই পরিমাণ বৃদ্ধি করতে একটা ছোট বস্তুর তুলনায় বেশি তাপ দরকার না? বড় বস্তু তো আস্তে আস্তে গরম হবে, ছোট বস্তু তো দ্রুত গরম হয়ে যাবে। সে একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে একটা ছোট বস্তুর তুলনায় একই বস্তুর একটা বড় বস্তুতে বেশি তাপ দরকার। সো ভর যত বাড়াবেন ভাই, তাপও তত বেশি লাগবে। সো দেখুন, উপরেও বড় মান হচ্ছে, নিচেও বড় মান হচ্ছে, এমও বাড়ছে, ডেল কিউ বাড়ছে, আলটিমেটলি এস এর মানটা আনচেঞ্জ থেকে যায়। বোঝা গেছে? এইভাবে আমরা বলতে পারি এসটা বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না। সো কোনো বস্তুর আপেক্ষিক তাপ শুধুমাত্র তার উপাদানের উপর ডিপেন্ড করে। আশা করি বুঝেছেন। সো এখান থেকে ভাই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমাদের শিখে ফেলা উচিত, সেটা হচ্ছে ভাই পানির ক্ষেত্রে আপেক্ষিক তাপটা কিরকম হয় সেটা একটু জেনে ফেলা উচিত। আসুন দেখে ফেলি। সো পানির ক্ষেত্রে এই পাশে আপেক্ষিক তাপ লিখেছি, ওকে। ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস একই নিয়েছি, আর তাপমাত্রাকে ডিগ্রি সেলসিয়াস একই নিয়েছি। কারণ ব্যাপারটা বুঝুন, এটাতে এসে একক ছিল, সিজিএস এককে নিলে কি হতো? সিজিএস এককে নিলে কি হতো ভাই? দেখুন, ডেল কিউর একক হচ্ছে ক্যালোরি, ওকে, এম এর একক হচ্ছে গ্রাম, আর ওটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। তাহলে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, এটাও কিন্তু এস এর একক, সিজিএস একক। সো আসুন আমরা পানির আপেক্ষিক তাপ বনাম তাপমাত্রার গ্রাফটা দেখে ফেলি। তাহলে আমরা পানির আপেক্ষিক তাপ যে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, এটা ভালো মতো বুঝবো, আর 1 ক্যালোরি এটা সংজ্ঞাটাও ভালো মতো বুঝবো। সো এই বরাবর নিয়েছি এস আপেক্ষিক তাপ পানির ক্ষেত্রে, যেটা একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, সিজিএস এককে, আর এই বরাবর নিয়েছি তাপমাত্রা, ওকে। সো পানির আপেক্ষিক তাপ আমরা কত জানি, বা পানির 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে ক্যালোরি দরকার কত তাপ দরকার? 1 ক্যালোরি তাপ দরকার। সো এইখানে যদি আমরা 1 লিখতাম, তাহলে পানির আপেক্ষিক তাপের গ্রাফটা এরকম হওয়া উচিত ছিল, তাপমাত্রার সাথে সাথে পানির আপেক্ষিক তাপ 1ই থাকে যাবে। বাট বিষয়টা এরকম না ভাই, এই জন্য 1 ক্যালোরি তাপটা একটা বিশেষ সংজ্ঞা আকারে দিয়েছিলাম। দেখুন, সো আমরা যদি এই জায়গায় ধরুন একটা মান পেলাম 1.008, ওকে। সো দেখা যায় গ্রাফটা, পানির আপেক্ষিক তাপের গ্রাফটা এই যে এরকম, একদম পুরোপুরি কনস্ট্যান্ট না। সো এইখানে ধরুন আমি মানটা ধরে নিচ্ছি 1, দেখুন খুব অল্প কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, পানির আপেক্ষিক তাপের মানটা খুব অল্প ফ্ল্যাকচুয়েট করে। সো এই যে এতটুকু সময় মান ছিল ধরে নেন 1 পানির আপেক্ষিক তাপের, এই যে এর নিচে যদি আপনি তাপমাত্রাটা ডিফাইন করেন, তাহলে এই জায়গায় তাপমাত্রা পাওয়া যায় 14.5, আর এই জায়গায় তাপমাত্রা পাওয়া যায় 15.5। তো পানির তাপমাত্রা যখন 14.5 থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস আপনি পরিণত করতে চান, তখন এক্স্যাক্টলি 1 ক্যালোরি তাপ দরকার, এক্স্যাক্টলি 1 ক্যালোরি তাপ। বোঝা গেল? বাদ বাকি সব ক্ষেত্রে 1 ক্যালোরি তাপের একটু কম বেশি লাগে, কারণ পানির আপেক্ষিক তাপের গ্রাফটা দেখুন একদম পুরোপুরি কনস্ট্যান্ট না। সো এই ফ্ল্যাকচুয়েশনটা তো ভাই খুবই কম, এই জন্য ধরে নেওয়া হয় এস অফ পানি বা ওয়াটার, এস অফ ডাব্লিউ সমান হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। আশা করি বুঝেছেন, ওকে। এটা কনস্ট্যান্ট ধরে নেওয়া হয় পানির ক্ষেত্রে, বাট এটা কিন্তু পুরোপুরি কনস্ট্যান্ট না, ওকে। সো আসুন আমি একটু আপনাদেরকে ইউনিট কনভার্সনটা একটু শিখিয়ে দিই, ইউনিট কনভার্সনটা একটু শিখে ফেলা দরকার। আসুন, এই কেবলের তার দিয়ে একটা সমস্যা,
ওকে, আসুন এবার আমরা ইউনিট কনভার্সনটা একটু শিখে ফেলি। একটা জিনিস দেখুন ভাই, আমরা জাস্ট আপাতত একটু মুখস্থ রাখছি, পরে এগুলো এক্সপ্লেনেশন দিব। 1 ক্যালোরি মানে কিন্তু 4.2 জুল। কিপিং দ্যাট থিং ইন ইউর মাইন্ড আমরা কনভার্সনগুলো করব। ওকে, সো ব্যাপারটা বুঝুন, 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, ভালো জিনিস। 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, এটাই হচ্ছে পানির আপেক্ষিক তাপ। আচ্ছা ভাই, আমি যদি উপরে আর নিচে এই ভগ্নাংশটার উপরে এবং নিচে 1000 দ্বারা গুণ করি, অসুবিধা নেই, কারণ 1000 কাছে কাটাকাটি যায়। সো উপরে 1000 দ্বারা গুণ করলে লেখা যায় 1 কিলো ক্যালোরি, আর এখানে লেখা যায় 1 কেজি। সো পানির আপেক্ষিক তাপ যদি কোথাও লেখা থাকে 1 কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, এটা মানেও কিন্তু 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, একই জিনিস। ওকে, আচ্ছা এরপরে দেখেন 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। ক্যালোরির জায়গায় ভাই 1 ক্যালোরির জায়গায় 1 ক্যালোরির জায়গায় আমরা লিখতে পারি না 4.2 জুল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে পানির আপেক্ষিক তাপ কিন্তু এই হিসাবে লেখা যায় 4.2 জুল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, আবার এইভাবে লেখা যায় ভাই, উপরের নিচে 1000 দ্বারা গুণ করলাম, 4.2 ইন্টু 1000, তাহলে দশমিকটা 3 ঘর টানে যাবে, তাহলে উপরে লেখা যাবে 4.42 জুল, আর নিচে 1000 দ্বারা গুণ করা লাগবে, এখন এটা হয়ে যাবে কেজি পার ডিগ্রি সেলসিয়াস। সো পানির আপেক্ষিক তাপ যেভাবে এমসিকিউতে আসুক, আপনি যদি কোথাও লেখা থাকে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, এটাও সঠিক। 1 কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, এটাও সঠিক। 4.2 জুল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, এটাও সঠিক। 4200 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, এটাও সঠিক। যেভাবে ইচ্ছা আপনি দিতে পারেন। ওকে, এই হচ্ছে মোটামুটি একটা বিষয়। সো এটা কিন্তু এক্সপেরিমেন্টাল ডাটা, আমি আগেই বলে দিচ্ছি, এগুলো কিন্তু সব এক্সপেরিমেন্টাল ডাটা। ওকে, এগুলো আপনারা ল্যাবে করে দেখতে পারেন, এবং এগুলো ল্যাবে করাই হয়েছে। সো সেখান থেকে আমি ডাটাগুলো টুকে এনে আপনাদেরকে দেখাচ্ছি। সেগুলো বিষয়টা আচ্ছা। সো পানির ক্ষেত্রে যেভাবে দেখা হয়েছে, কিভাবে স্টিম এবং আইসের ক্ষেত্রে দেখা হয়েছে। স্টিমের ক্ষেত্রে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়েছে, 1 গ্রাম স্টিমের তাপমাত্রা, 1 গ্রাম বরফের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়েছে। কতটুকু তাপ দরকার নিয়ারলি কনস্ট্যান্ট ধরে পাওয়া গিয়েছে যে স্টিম, এস অফ স্টিম মানে স্টিমের আপেক্ষিক তাপ, আর এস অফ আইস অর্থাৎ বরফের আপেক্ষিক তাপ, এটা হচ্ছে এস অফ ওয়াটার ডিভাইডেড বাই 2, অর্থাৎ 0.5 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। অথবা এটাকে আমরা বলতে পারি 2100 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো এই মানটা একটু মুখস্থ রাখবে। সো একবার একটা বুটেক্সে এমসিকিউ এসেছিল যে 1 কেজি পানি বরফের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কত তাপ দরকার। অপশনে ছিল 2000, 4200, অনেক জুল। সো সঠিক উত্তর হতো 2100 জুল। বোঝা গেল বিষয়টা? সহজ কোয়েশ্চেন। সো এখন ভাই আপেক্ষিক তাপ বলতে আমরা কি বুঝবো, বা আপেক্ষিক তাপটা পড়লাম কেন, এটা যদি একবার আপনাদেরকে বলে দিই। সো দেখুন ভাই, আমরা মাত্র পেলাম এস অফ ওয়াটার সমান হচ্ছে 4200 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি এস অফ আয়রনের কথা বলি ভাই, এস অফ আয়রন, আমার ভুল হতে পারে বাট এটার মানটা নিয়ার অ্যাবাউট 450 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। এখন নিশ্চয়ই দেখতেই বুঝতে পারছেন পানির আপেক্ষিক তাপ বেশি, আয়রনের আপেক্ষিক তাপ কম। সো আপেক্ষিক তাপ আমাদেরকে ধারণা দেয় কোন জিনিসটা খুব দ্রুত হিট আপ হয়, খুব দ্রুত তাপমাত্রা বাড়ে। সো দেখুন, আয়রনের 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বাড়াতে চান, 1 কেজি আয়রনের খুব অল্প তাপ দরকার, মাত্র 450 জুল, মানে আয়রনটা খুব ইজিলি গরম হয়ে যাচ্ছে। বাট পানির ক্ষেত্রে ভাই 1 কেজি পানির 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াতে আপনাকে অনেক বেশি তাপ দরকার, 4200 জুল। সেই যে দেখেন আপেক্ষিক তাপ জিনিসটা কি, আশা করি এবার আপনারা ভালো মতো ফিল করতে পেরেছেন। আসুন সামনের দিকে যাওয়া যাক। সো আপেক্ষিক তাপ টপিকটা পড়লাম, এবার আরেকটা ধর্ম আছে ভাই, আপেক্ষিক তাপকে ভেঙে চুরেই আরেকটা ধর্ম আমরা বের করেছি, সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা বা থার্মাল ক্যাপাসিটি। ওকে, তাপ ধারণ ক্ষমতা বা থার্মাল ক্যাপাসিটি, এটাকে হিট ক্যাপাসিটিও বলা যায়, একই জিনিস। থার্মাল ক্যাপাসিটির জায়গায় যদি হিট ক্যাপাসিটি লেখা থাকে তারপর অসুবিধা নেই। উপরেরটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আর নিচেরটা হচ্ছে থার্মাল ক্যাপাসিটি। স্পেসিফিক ক্যাপাসিটি শুধুমাত্র কার উপর ডিপেন্ড করতো ভাই, শুধুমাত্র উপাদানের উপর ডিপেন্ড করতো, ভরের উপর ডিপেন্ড করতো। বাট এটা দেখবো ভরের উপর ডিপেন্ড করে। এটার সংজ্ঞা কি ভাই, সংজ্ঞাটা আমি আর লিখে দিচ্ছি না, বলে দিচ্ছি। ধরুন এটা একটা বস্তু, যে কোনো বস্তু হতে পারে, তার ভরটর যা ইচ্ছা তাই হোক, ওকে ভাই ডেল কিউ পরিমাণ তাপ দিলেন, ওর হিট পরিবর্তন হলো, তাপমাত্রা পরিবর্তন হলো ডেল টি। তাহলে ভালো মতো বুঝবেন, ভালো মতো বুঝবেন। ডেল টি তাপমাত্রা পরিবর্তন করতে হিট দরকার কতটুকু ভাই, ডেল কিউ। অতএব একক তাপমাত্রা পরিবর্তন করতে হিট দরকার ভাই ডেল কিউ ডিভাইডেড বাই ডেল টি, ডেল কিউ ডিভাইডেড বাই ডেল টি।
সো তাপ ধারণ ক্ষমতা বা থার্মাল ক্যাপাসিটির সংজ্ঞা হচ্ছে কোনো বস্তু তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপ দরকার, 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপ দরকার। সো এই যে 1 কেলভিন বৃদ্ধি করতে এতটুকু তাপ দরকার, সেটাকেই বলবো থার্মাল ক্যাপাসিটি। এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। সো সি সমান ডেল কিউ ডিভাইড বাই ডেল টি, এটাই হচ্ছে সঠিক যে ফর্মুলা সেটা। এস এর সাথে স্পেসিফিক ক্যাপাসিটির সাথে কি রিলেশন ভাই? এস কে যদি আমরা ভাঙতাম, এস সমান কি লিখতে পারতাম? ডেল কিউ ডিভাইড বাই এম ডেল টি। তাহলে এই যে ডেল কিউ সমান লিখা যায় না ভাই এম এস ডেল টি, এই যে উপরে গুণ হয়ে যাবে এম এস ডেল টি, ওটা এখানে বসাবো আসে। সো ডেল কিউর জায়গায় আমরা লিখতে পারি এম এস ডেল টি, আর নিচে আছে কি ডেল টি ইজ ইকুয়াল টু, ওকে। সো ডেল টি কাটা। সো সি এর আরেকটা ফর্মুলা হয় এম ইন্টু এস, ওকে। সো স্পেসিফিক ক্যাপাসিটি আর থার্মাল ক্যাপাসিটি ভাই রিলেটেড, এম ইন্টু এস, এম দ্বারা যদি এস কে গুণ করে দেওয়া যায় তাহলে থার্মাল ক্যাপাসিটি পাওয়া যায়, ওকে। এটা শিখিয়ে দিলাম জাস্ট, এগুলো আপনার নবম দশম শ্রেণীতে পড়ে এসেছেন, আবার একটু দেখালাম। এই সি কার কার উপর ডিপেন্ড করে ভাই? অবশ্যই উপাদানের উপর ডিপেন্ড করে। সি কার কার উপর ডিপেন্ড করে ভাই? অবশ্যই ভরের উপর ডিপেন্ড করে। কারণ দেখুন ভাই, এক এক ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে বেশি বেশি তাপ দরকার, যদি ভর বাড়ান বেশি তাপ দরকার। সো বেশি তাপ মানে 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে যদি বেশি তাপ দরকার হয়, সি এর মানটা বেড়ে যাবে। মানে মোট কথা হচ্ছে ভর যত বেশি বাড়াবেন তত তাপ বেশি লাগবে 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে। সো আলটিমেটলি সি এর মানটা কিন্তু বাড়তে থাকবে, ওকে। এই হচ্ছে ঘটনা। সো সিটা ডেফিনেটলি এম এর উপর ডিপেন্ড করে, উপাদানের উপর ডিপেন্ড করে। এটা কিন্তু এম ভি না ভাই, এম এর উপর ডিপেন্ড করে, এটা একটা রাইট চিহ্ন দিয়েছি। সেই বিষয়গুলো আশা করি বুঝেছেন। সো এই ছিল আমাদের মোটামুটি ভাই কেস ওয়ান। কেস ওয়ান আমরা ভালো মতো বুঝলাম। কেস ওয়ানের নাম ছিল আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এবার আমরা পড়বো ভাই কেস টু, যেটাকে নাম দিয়েছি সুপ্ত তাপ, সরি ফেজ চেঞ্জ, অবস্থা পরিবর্তন। ওই যে এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হয়। আসুন পড়ি। সো এই কেস টু পড়তে গেলে ভাই আমাদের একটা জিনিস মাথায় আসে, সেটা হচ্ছে ভাই সুপ্ত তাপ, লেটেন্ট হিট, ওকে। আপেক্ষিক তাপ, তাপ ধারণ ক্ষমতা, অনেক কিছু পড়লাম। এবার আসেন সুপ্ত তাপটা পড়ে ফেলি। একটু দুটো উদাহরণ দেখুন ভাই, দুটো উদাহরণ দেখবেন। পানি 10 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াসের পানি আছে, হিট দিলেন, পানি পরিণত হলো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে। মানে পানিতে তাপ দিলেন, পানির তাপমাত্রা বেড়ে গেল। হিটটা কোথায় যাচ্ছে ভাই? তাপমাত্রা বাড়াতে, 10 থেকে 20 করে দিল। পরের উদাহরণ দিন, আইস আছে, আইসের টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, আপনি হিট দিলেন, আইসের এখন পরিণত হয়ে গেল ওয়াটার, ওয়াটারের তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। সো তাপমাত্রা কিন্তু ভাই আনচেঞ্জড আছে। এখান থেকে এই কনসেপ্ট চলে আসে একটা, সেটার নাম হচ্ছে সুপ্ত তাপ বা লেটেন্ট হিট। সো ভালো মতো বুঝুন, এখানে যে তাপটা দেওয়া হয়েছে সেটা আমরা ডিরেক্টলি দেখতে পাচ্ছি তাপমাত্রা বাড়িয়েছে। এই তাপটা ডিরেক্টলি তাপমাত্রা বাড়াতে হেল্প করেছে। সো এই তাপমাত্রাটা কিন্তু ভিজিবল, সুপ্ত না, লুকায়িত না, দেখা যাচ্ছে তাপমাত্রা বাড়াচ্ছে। এখানে আঙ্গুল ডিপ করলে ঠান্ডা লাগতো, এখানে আঙ্গুল ডিপ করলে তুলনামূলক গরম লাগছে, বোঝা যাচ্ছে। বাট আপনি এখানে আইসের তাপ দিলেন, আইসটা পরিণত হলো পানিতে, এখানে আঙ্গুল ডিপ করবেন, এখানে যতটুকু তাপমাত্রা লাগবে এখানে ততটুকু তাপমাত্রা লাগবে। থার্মোমিটার দিয়ে মেপে দেখলে একই তাপমাত্রা পাচ্ছে। তাহলে আমরা যে তাপটা দিলাম, তাপটা হারায় গেল না ভাই? মনে হচ্ছে না লুকায়িত আছে? এই তাপটাকে বলি আমরা সুপ্ত তাপ। যতটুকু তাপ দিলে যে অবস্থা পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা বলি সুপ্ত তাপ। বোঝা গেল বিষয়টা? কেন সুপ্ত তাপ? কারণ ভাই তাপমাত্রা দেখেন আনচেঞ্জ আছে। সো এখানে এই যে হিটটা যে দিলাম, এটা পুরোটাই কি চেঞ্জ করলো জানেন ভাই? ফেজ চেঞ্জ করলো। তাপমাত্রা পরিবর্তন করেনি, ফেজ চেঞ্জ করেছে। কিভাবে ফেজ চেঞ্জ করলো? বরফের অণুগুলোর একে অপরের সাথে যে আন্তঃনবিক আকর্ষণ বল আছে, পানির অণুগুলো আন্তঃনবিক আকর্ষণ বলটা নিশ্চয়ই একটু কম, লুজ, এই জন্যই তো আগে সলিড ছিল, এখন ওয়াটারে পরিণত হল। সো এই হিটটা পুরোটাই আন্তঃনবিক আকর্ষণ বলকে দুর্বল করেছে, বুঝা গেল? মলিকিউলগুলো দূরে দূরে সরে গিয়েছে আইসের মলিকিউলগুলো, এই কারণে সেটা ওয়াটারে পরিণত হলো। এটা করলো কি? মলিকিউলের গতিশক্তি বাড়ালো এই হিটটা, আর এটা মলিকিউলের আন্তঃনবিক আকর্ষণ বলটাকে কমিয়ে দিল, যার কারণে আইসটা পরিণত হলো ওয়াটারে। সো এই হিটটাকে আমরা বলি সুপ্ত তাপ। আগে একটা ওভারভিউ দিলাম, এবার আসেন ফর্মাল পড়াশোনা শুরু করে ফেলি। তো সর্বপ্রথম আসেন একটা উদাহরণ দিই। এই পাশে সলিড আছে, সলিড বলতে আমরা বোঝাবো হচ্ছে কঠিন বস্তু। এটাতে যদি আমরা তাপ দিই তাহলে ডেফিনেটলি সেটা লিকুইড বা তরলে পরিণত হবে, ওকে। কঠিন বস্তু তরলে পরিণত হবে তাপ দিলে। আর যদি লিকুইড থেকে তাপ সরিয়ে ফেলি, বিয়োগ করি, তাহলে সেটা ফ্রিজিং হবে। ফ্রিজিং তো বুঝেন, সেটা সলিডে পরিণত হবে। ফ্রিজে পানি ঢুকালে বরফে পরিণত হয়েছে, ডিপ ফ্রিজে। আচ্ছা,
সো সলিড লিকুইডে পরিণত হওয়া, কঠিন তরলে পরিণত হওয়ার এই ঘটনাটাকে আমরা নাম দিই হচ্ছে মেল্টিং বা গলন। আবার এই যে লিকুইডের সলিডে পরিণত হওয়ার এই ঘটনাটাকে আমরা নাম দিই হচ্ছে ফ্রিজিং। বোঝা গেল বিষয়টা? ঘনীভবন। ওকে, আশা করি দুটো জিনিস বুঝেছেন। এখন ভাই এখানে একটা জিনিস দেখেন, আইস 0 ডিগ্রি সেলসিয়াস, ওয়াটার 0 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা কিন্তু পরিবর্তন হয়নি। সো এক্সপেরিমেন্টালি দেখা গেছে, আপনি এটা নিজেও দেখতে পারবেন, সলিড থেকে যখন লিকুইডে পরিণত হয় অথবা লিকুইড থেকে যখন সলিডে পরিণত হয়, এই পুরো প্রক্রিয়া জুড়ে অর্থাৎ সলিড যতক্ষণ না পুরোটাই লিকুইডে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত কোনো তাপমাত্রা পরিবর্তন হয় না। সো মোট কথা হচ্ছে সলিড থেকে লিকুইড অথবা লিকুইড থেকে সলিড একটা নির্দিষ্ট তাপমাত্রায় ঘটনাটা ঘটে। সেই ঘটনাটা বা সেই তাপমাত্রাটাকে আমরা বলি মেল্টিং পয়েন্ট অথবা ফ্রিজিং পয়েন্ট। পানির ক্ষেত্রে এই তাপমাত্রাটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সেই যেখানে লেখা আছে যে টেম্পারেচারে মেল্টিং ও ফ্রিজিং হয় তাকে মেল্টিং পয়েন্ট ও ফ্রিজিং পয়েন্ট বলে। বোঝা গেল বিষয়টা? মানে এইটুকু পুরো প্রসিজার জুড়ে কোনো তাপমাত্রা পরিবর্তন হয় না। এক্সপেরিমেন্টালি দেখা গেছে, আপনি নিজেও দেখতে পারেন। বরফ থেকে পানিতে পরিণত হচ্ছে, পানিতে থার্মোমিটার ডুবাই দেখবেন 0 ডিগ্রি সেলসিয়াস, বরফে থার্মোমিটার ডুবাই দেখবেন বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, শুধু অবস্থা পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এরপর আরেকটা ফেজ চেঞ্জ হয়, সেটা হচ্ছে ভাই লিকুইড থেকে ভেপার বা গ্যাসে পরিণত হয়। তরল থেকে ভাই বাষ্পে পরিণত হয় অথবা গ্যাসে পরিণত হয়। বাষ্প আর গ্যাস তো ভাই সেম জিনিস অলমোস্ট, তাই না? এগুলো বুঝিয়েছি, আদর্শ গ্যাস ও গ্যাসে গতি হতে। সো লিকুইড থেকে ভেপারে পরিণত হওয়ার এই জিনিসটাকে বলা হচ্ছে ভেপোরাইজেশন, বাষ্পীভবন বা বাষ্পায়ন। দুইটা জিনিস আছে, আমি বুঝিয়েছি আগের আদর্শ গ্যাস ও গ্যাসে গতি হতে, এর মধ্যে আবার একটু দেখাবো, সমস্যা নেই। সো লিকুইড থেকে ভেপারে পরিণত হওয়ার এই জিনিসটাকে বলে ভেপোরাইজেশন বা যেটাকে বলে বয়েলিং, বয়েলড হচ্ছে, তাই না? আচ্ছা, সো এখানেও পুরো জিনিসটা ঘটনাটা ঘটে ভাই একটা নির্দিষ্ট টেম্পারেচারে, সেটাকে আমরা বলতে পারি বয়েলিং পয়েন্ট। টেম্পারেচার চেঞ্জ হয় না যতক্ষণ পর্যন্ত না পুরো লিকুইড ভেপারে পরিণত হয়, ততক্ষণ পর্যন্ত কারোই টেম্পারেচার চেঞ্জ হয় না। সো যে টেম্পারেচারে বয়েলিং হয় তাকে বলে বয়েলিং পয়েন্ট। ওকে, পানির ক্ষেত্রে বয়েলিং পয়েন্ট 100 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে ব্যাপার। সো আগে বুঝলাম ভাই বয়েলিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট কি বুঝায়। এবার আসেন মেল্টিং ঘটনাটা কি ঘটে সেটা বুঝি, তাও বয়েলিংয়ে কি ঘটে সেটাও বুঝাবো। আসেন, সো মেল্টিংয়ে যে ঘটনাটা ঘটে ভাই, ধরেন এটা একটা সলিডের মধ্যে অনেক মলিকিউল আছে, এর মধ্যে দুইটা মলিকিউলকে আমি দেখাচ্ছি, এটা একটা। সো এদের মধ্যে কিন্তু স্ট্রং আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, এই যে এফ আছে। সো আমরা যখন বাইরে থেকে ভাই তাপ দিই, তখন এদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা ভাই লুজ হয়। ওকে, আন্তঃআণবিক আকর্ষণ বলটা কোহেসিভ ফোর্সটা লুজ হয়ে যায়, ফলে মলিকিউলগুলো দূরে দূরে সরে যায়, আলটিমেটলি জিনিসটা মেল্ট হতে থাকে, সলিডটা লিকুইডে পরিণত হয়। সো তাপ পুরোটাই আন্তঃআণবিক আকর্ষণ বলকে লুজ করতে ব্যবহৃত হয়। ওকে, সেই হচ্ছে মোটামুটি একটা ব্যাপার। সো এখন আমরা পড়বো ভাই গলনের সুপ্ত তাপ কত। মানে আপনারা নিশ্চয়ই মনে আছে, ছোটবেলায় পড়েছেন বরফ গলনের সুপ্ত তাপ, পানি বাষ্পীভবনের সুপ্ত তাপ। সো বাষ্পীভবন আর গলন তো আমরা বুঝেছি। এই জিনিসটাকে মেইনলি বলা হচ্ছে বাষ্পীভবন। ওকে, বাষ্পীভবন আবার দুইভাবে হতে পারে। সো একটা হচ্ছে বয়েলিং। সো এই যে গলন আর বাষ্পীভবনের ক্ষেত্রে সুপ্ততাপ একটা জড়িত, সেটা কিভাবে হয় সেটা আসলে আমরা একটু দেখি। সো সর্বপ্রথম পূর্ব হচ্ছে ভাই গলনের সুপ্ততাপ বা লেটেন্ট হিট অফ ফিউশন। এখানে অফ হতো একটা, লেটেন্ট হিট অফ ফিউশন। ওকে, লেটেন্ট হিট অফ ফিউশন। আসেন এইটা একটু পড়ি, লেটেন্ট হিট অফ ফিউশন, বাষ্পীভবনের বা গলনের সুপ্ততাপ। সংজ্ঞাটা পড়ি, যে পরিমাণ তাপ গ্রহণে একক ভরের কোনো কঠিন বস্তু সম্পূর্ণরূপে তরলে পরিণত হয়, একক ভরের কোনো কঠিন বস্তু সম্পূর্ণরূপে তরলে পরিণত হয়, সেটাকে আমরা বলবো সুপ্ততাপ। ওই বস্তু সুপ্ততাপ, এক এক বস্তুর এক এক রকম। আসেন দেখাই। সো সলিড আর লিকুইড, সলিড থেকে লিকুইডে পরিণত হওয়াটাকে তো আমরা বলি মেল্টিং, তাই না? বা গলন বলি, সলিড কঠিন থেকে তরলে পরিণত হওয়া। সো ধরে নিচ্ছি এই পাশে ভাই এম ভরের একটা সলিড আছে, এটা আলটিমেটলি লিকুইডে পরিণত হলো, তাহলে পুরো সলিডটা লিকুইডে পরিণত হবে, এই জন্য এম ভরের লিকুইডে পরিণত। সেটা কি একবার হবে ভাই? না। প্রথমে ধরুন এই পাশে সলিড আছে এম ভরের, এই পাশে লিকুইড আছে 0। এই পাশে সলিড ধরুন পরিণত হয়ে গেল m/2 ভরের, সলিড অর্ধেক লিকুইডে পরিণত হয়েছে, তাহলে এই পাশে লিকুইডও পাবেন কত? m/2 ভরের। একসময় সলিড গলতে গলতে 0 হয়ে যাবে, লিকুইড বাড়তে বাড়তে m হয়ে যাবে। সো আলটিমেটলি সলিড ধরুন শুরুতে m ছিল, ফাইনালি লিকুইড ফাইনালি m হয়ে যাবে, m ভরে হয়ে যাবে, পুরো সলিডটা লিকুইডে পরিণত হবে। আর যতক্ষণ এই পুরো ঘটনাটা ঘটছে ভাই, যতক্ষণ পর্যন্ত না পুরো সলিডটা লিকুইডে পরিণত হয়, ততক্ষণ পর্যন্ত এই টেম্পারেচারটা ভাই ফিক্স থাকে। এবং পানির ক্ষেত্রে বা বরফের ক্ষেত্রে
এই টেম্পারেচারটা কত হয় 0 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল পানি বা বরফের ক্ষেত্রে। আচ্ছা, তো এখন গলনের সুপ্ত তাপের কথাটা কি বলেছে দেখুন ভাই, একক ভরের কোনো বস্তুর সম্পূর্ণরূপে তরলে পরিণত হয় যতটুকু তাপ দরকার। সো ব্যাপারটা বুঝছেন, এম ভরের একটা বস্তুকে সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে, অর্থাৎ এম ভরের তরলে পরিণত করতে তাপ দরকার হয়েছে ডেল কিউ পরিমাণ। তাহলে দেখুন, এম ভরের একটা বস্তুকে সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে তাপ দরকার হয়েছে ডেল কিউ পরিমাণ। অতএব একক ভরের কোনো বস্তুকে সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে তাপ দরকার হবে কতটুকু, ডেল কিউ বাই এম। ডেল কিউ বাই এম, আরে এটাই তো ভাই গলনের সূত্র তাপ না, এটাই তো গলনের সূত্র তাপ। সো ব্যাপারটা বুঝুন, এই যে ডেল কিউ বাই এম, একক ভরের কোনো বস্তুকে সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে যতটুকু তাপ দরকার ডেল কিউ বাই এম, এটাকে আমরা নাম দিই হচ্ছে গলনের সূত্রতাপ। সো সূত্রতাপ লেটেন্টের এল, অফ ফিউশন মানে গলন, সেখানে এল এফ দ্বারা প্রকাশ করা হয়, এল এফ। ওকে, সেটা হচ্ছে ভাই কি ডেল কিউ ডিভাইডেড বাই এম। আশা করি বুঝেছেন। এখন আপনাকে যদি আমি বলি ভাই এই এল এফ আপনার হচ্ছে কার কার উপর ডিপেন্ড করে, তাহলে ডেফিনেটলি উপাদানের উপর ডিপেন্ড করবে, তাই না? এক এক উপাদানের এক এক রকম তাপ লাগবে। ডেল কিউটা এম এর উপর ডিপেন্ড করে কি ভাই? উত্তর হচ্ছে না, শুধুমাত্র উপাদানের উপর ডিপেন্ড করবে। রিজনটা কি বুঝেছেন? বেশি ব্যাস তার মানে বেশি তাপ লাগবে, সো উপরও বাড়বে এমও বাড়বে, সো আলটিমেটলি এল এফ এর মানটা কনস্ট্যান্ট থাকে। বুঝা গেল? সেইভাবে আপনি যে কোনো বস্তুরই গলনের সুপ্ততাপ বের করে ফেলতে পারবেন। আমাদের মেইনলি ইউজ হয় বরফ গলনের সুপ্ততাপ। সো আমরা এটা এক্সপেরিমেন্টালি পেয়ে গিয়েছি এই মানটা কত। বরফ গলনের সুপ্ততাপটা ভাই, যদি আমরা সিজিএস এককের কথা বলি তাহলে 80 ক্যালোরি পার গ্রাম, আর যদি আমরা এস এককের কথা বলি তাহলে 3,36,000 জুল পার কেজি। এইটুকু ভাই আপনাদের ডেফিনেটলি মুখস্থ থাকা লাগবে, ঠিক আছে? 3,36,000 জুল পার কেজি অথবা 80 ক্যালোরি পার গ্রাম। বুঝেছি। আসুন এবার আমরা পড়বো ভাই বয়লিং বা বাষ্পীভবন। সো বয়লিংটা আমি আপনাদের ইভাপোরেশন আর ভ্যাপোরাইজেশন, ইভাপোরেশন এবং বয়লিং, এটা কিন্তু আপনাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বে একবার পড়িয়েছি। সো তখন এক আঙ্গিকে পড়েছি, এখন আরেক আঙ্গিকে পড়াবো। এখানে আমরা একটা উত্তর পাবো, সেটা হচ্ছে ভাই অনেক সময় আপনারা দেখবেন যে পাহাড়ের উচ্চতা নিয়ে গেলে বয়েল করা, পানিকে বয়েল করা কি তুলনামূলক ইজিয়ার হয়ে যায় নাকি তুলনামূলক কঠিন হয়ে যায়, এরকম একটা প্রশ্ন আসে। সো এটা অনেকে বলে যে তুলনামূলক ইজিয়ার হয়ে যায়, তুলনামূলক কঠিন হয়ে যায়, কিন্তু কেন ইজিয়ার হয়ে যায় কেন কঠিন হয়ে যায় এটা আমরা জানি না। অথবা কিভাবে চাপ, বায়ু চাপটা বয়েলিং এর সাথে জড়িত এটা অনেকেই জানি না। এই দুইটা প্রশ্নের উত্তর এখানে পাবো। আসুন, সো আমরা ধরে নিচ্ছি এখানে কিছু পরিমাণ পানি নিয়েছি ভাই, কিছু পরিমাণ পানি নিলাম, ঠিক আছে? এবং পানিতে ডেফিনেটলি উপর থেকে বায়ু চাপ প্রয়োগ করবে, কিছু না থাকা মানে কি উপরে বায়ু আছে, সো প্রেশার অ্যাটমসফিয়ার এখানে আছে। বুঝলাম ভাই, বুঝেছি বিষয়টা? আচ্ছা, সো এই যে এই প্রেশার অ্যাটমসফিয়ারটা ভাই সব জায়গায় থাকবে ডেফিনেটলি, প্রত্যেকটা। আমি সবগুলো চিত্র একসাথেই দেখাবো, আসেন সবগুলো চিত্র একবারই দেখাবো। আসেন দেখুন, এইখানেও থাকবে ডেফিনেটলি, ওকে, এইখানেও থাকবে ডেফিনেটলি। সো এক এক করে যাই, আগে এই চিত্রটা বুঝবো, দেন ওগুলো চিত্র এক এক করে যাবো। সেইখানে হবে কি ভাই, এখানে নিশ্চয়ই পানির কিছু অণু থাকবে, ধরেন এগুলো হচ্ছে এক একটা পানির অণু, ঠিক আছে? এগুলো এক একটা পানির অণু, ঠিক আছে? এগুলো এক একটা পানির অণু, এগুলো এক একটা পানির অণু। সেই পানির অণু নিশ্চয়ই সব জায়গায় থাকবে ভাই, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আয় হায়, এইভাবে দিয়ে রে, দাঁড়ান, এবার ঠিক হবে। এই পানির অণু নিশ্চয়ই সব জায়গায় থাকবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব রিপন ভিডিও, ঠিক না? আসুন এই পানির অণুগুলো আমরা সব জায়গায় দিয়ে দিই, ওকে? এইগুলো আমরা দিয়ে দিই, আসেন পানির অণু সব জায়গায় থাকবে। এখন দেখেন এই পানির অণুগুলো সংঘর্ষ করবে কন্টিনিউয়াসলি জেদের সাথে, এয়ারের মলিকুলের সাথে। সো দুই একটা মলিকুল এরকম হবে যে তারা তাদের বাষ্পীভবনের সুপ্ত তাপ পরিমাণ তাপ পেয়ে যাবে, ঠিক না? সো ওইটুকু তাপ পেলে তো নিশ্চয়ই পানি উবে যায়। সো ধরে নিচ্ছি একটা পানির অণু এই যে উবে গেল, উপরের দিকে চলে আসলো, ঠিক না? সো শুরুতে ধরে নিলাম কিছুই হয় নাই। আমরা যখন তাপমাত্রা বাড়াচ্ছি, এখানে ধরেন তাপমাত্রা কিছুটা বেড়ে গেল পানির, যত তাপমাত্রা বাড়াতে থাকবো নিশ্চয়ই একটা একটা করে অণু বাইরে চলে আসবে। ধরেন একটা অণু বাইরে চলে আসলো, একটা অণু ধরেন বাইরে চলে আসলো, এই যে এখানে চলে আসলো, উপরের দিকে চলে আসলো। সেই ঘটনাটাকে আমরা নাম দিই কি ভাই? ইভাপোরেশন। ওকে, এই ঘটনাটাকে নাম দিই আমরা ইভাপোরেশন, বা যেটাকে বাংলায় বলে কি বলুন?
বাষ্পায়ন। ভালো মতো বুঝবেন এই জিনিসগুলো, বাষ্পায়ন। সেইভাবে কিন্তু একটা মলিকিউল চলে গেল, তাই না? আমরা ধরুন কন্টিনিউয়াসলি হিট দিতেই আছি, তাহলে কন্টিনিউয়াসলি তাপমাত্রা বেড়ে যাচ্ছে, পানির তাপমাত্রা বেড়ে যাচ্ছে। কন্টিনিউয়াসলি এখানে কি ইভাপোরেটেড হতে থাকবে পানির মলিকিউলগুলো। সো ধরে নিচ্ছি এখানে অনেকগুলো মলিকিউল ভাই ইভাপোরেট হয়ে যাবে, অনেকগুলো মলিকিউল। এই যে পানির উপরে দেখুন অনেকগুলো মলিকিউল ইভাপোরেট হয়ে গিয়েছে। সো এটা তো পানি, পানির উপরে দেখুন একটা লেয়ার আছে, পানির উপরে এই জায়গাটাতে দেখুন একটা লেয়ার গঠিত হয়েছে, এই জায়গাটাতে পানির উপরে কিন্তু, হ্যাঁ পানির উপরে বায়ুটাতে। সো এই লেয়ারটার নাম হচ্ছে ভাই ভেপার লেয়ার, এই লেয়ারটার নাম হচ্ছে বাষ্প লেয়ার বা ভেপার লেয়ার। ওকে, পানির উপরে একটা বাষ্পের লেয়ার তৈরি হয়ে যায়। এখন দেখুন বাষ্প নিশ্চয়ই পানিটাকে চাপ দিচ্ছে, বাষ্প নিশ্চয়ই উপর থেকে নিচে চাপ দিচ্ছে। সো পানির উপরে যেহেতু বাষ্প আছে তাহলে বাষ্পকে চাপ দিচ্ছে পানির, মানে বায়ুটা, বায়ু বাষ্পকে চাপ দিচ্ছে। সো বাষ্প নিশ্চয়ই দেখে থাকবে না ভাই, বাষ্পটাও এই যে দেখুন বাষ্প নিশ্চয়ই ইয়াকে চাপ দেওয়া শুরু করবে, এয়ারে চাপ দেওয়া শুরু করবে। সো এই যে চাপটা যে আছে এইটাকে আমরা নাম দিই হচ্ছে, এই প্রেশারটাকে আমরা নাম দিই হচ্ছে পিভিপি, অর্থাৎ ভেপার প্রেশার, ভেপার প্রেশার বাষ্পচাপ। ওকে, পিভিপি, পিভিপি। সো এই পার্টিকুলার কেসে এই যে এই মুহূর্তে পিএটিএম এর মানটা ভাই পিভিপি থেকে বড় থাকে। ওকে, পিভিপি থেকে বড় থাকে, অর্থাৎ ভেপার প্রেশার থেকে বড় থাকে। সো এই কারণে বাষ্পটা এই জায়গায় ট্র্যাপড হয়ে থাকে, পানির উপরিতলে বাষ্পটা ট্র্যাপড হয়ে থাকে, বাষ্প পুরোপুরি বাইরের দিকে যেতে পারে না। সো আমরা তাপমাত্রা যত বাড়াচ্ছি ভাই, তাপমাত্রা যত বাড়াচ্ছি নিশ্চয়ই ভেপারের মলিকুলগুলো তত বেশি গতিশীল হবে, সো ভেপার প্রেশারও তত বাড়তে থাকবে। আর দেখুন ভাই এয়ার প্রেশার তো ফিক্সড, উপর থেকে এয়ার তো একটা ফিক্সড প্রেশারে মোটামুটি দিচ্ছে, বাট তাপমাত্রা বাড়তে থাকলে ভেপার প্রেশারটা বাড়তে থাকবে। সো আমরা কন্টিনিউয়াসলি ভাই তাপমাত্রা বাড়াচ্ছি, কন্টিনিউয়াসলি এই যে দেখুন চিত্র যত টানে যাচ্ছে তত তাপ দিচ্ছি, পানির তাপমাত্রা তত বাড়তে থাকছে। সো এইটা এমন একটা পার্টিকুলার চিত্র যখন পানির তাপমাত্রা ওর বয়লিং পয়েন্টের সমান হয়ে গেল, টি ইজ ইকুয়াল টু টিবিপি, অর্থাৎ বয়লিং পয়েন্টের সমান হয়ে গেল। এই মুহূর্তে হয়ে যায় কি জানেন ভাই, ভেপার লেয়ারটা ব্রেক হয়ে যায়, ভেপার লেয়ারটা ব্রেক হয়ে যায়। সো সমস্ত এই যে বাষ্পের যে অণুগুলো আছে ভাই, এই বাষ্পের অণুগুলো সবগুলো এই যে অণুটা এখানে চলে আসবে, এই অণুটা উড়ে এখানে চলে আসবে, এই অণুটা এখানে উড়ে চলে আসবে। সো মোট কথা হচ্ছে এইখানে ভেপার লেয়ার, ভেপার লেয়ার ব্রেকস। ওকে, ভেপার লেয়ার ব্রেকস। কেন বাড়লো, ভেঙে গেল ভাই? কারণ দেখেন এই পার্টিকুলার জায়গায় আমাদের যে বাইরের অ্যাটমসফেরিক প্রেশার আছে না ভাই, এই প্রেশারটা তো অলমোস্ট সেম আছে, কিন্তু তাপমাত্রা যত বাড়াচ্ছি ভেপার প্রেশারটা তত বাড়ছে। সো এই পার্টিকুলার কেসে ভেপার প্রেশারটা অ্যাটমসফেরিক প্রেশারের সমান হয়ে যায়। যখনই দুটো সমান হয়ে যায় তখনই ভাই ভেপার লেয়ারটা ভেঙে যায় এবং আলটিমেটলি পুরো ভেপারটা বাইরে চলে যায়। এবং এই ঘটনাটাকে আমরা নাম দিই হচ্ছে ভাই বয়েলিং। ঠিক আছে, এই ঘটনাটাকে আমরা নাম দিই বয়েলিং। ওকে, সো ইভাপোরেশন দিয়ে শুরু, বয়েলিং দিয়ে শেষ। একটা গান শুনেছিলাম না ছোটবেলায়, এই যে কি যেন, সিগারেট দিয়ে শুরু শেষমেশ হিরোইন। সো ইভাপোরেশন বা বাষ্পায়ন দিয়ে শুরু, শেষমেশ বয়েলিং। আশা করি বুঝেছেন। সো এই পার্টিকুলার কেসে আমি মেইনলি বোঝানোর চেষ্টা করেছি ভাই কিভাবে বায়ুচাপটা বয়েলিং এর উপর প্রভাব ফেলে। সো বায়ুচাপ না থাকলে কিন্তু শুরুতেই সব ভেপারগুলো বায়ুতে চলে যেত, বাট বায়ু শুরুতে ভেপারটাকে ট্র্যাপ করে রেখেছিল ভাই, বায়ুতে আসতে দেয় নাই। যখনই ভেপার প্রেশার এনাফ হয়ে গেল, ভালো রকম হয়ে গিয়েছে, তখন বায়ুর চাপকে উপেক্ষা করে ভেপারটা উপরের দিকে চলে আসলো এবং এই ঘটনাটাকে আমরা বলি বয়েলিং। সো এবার নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন ভাই পাহাড়ে কি হয়। সো পাহাড়ের উপরে গিয়ে দেখা যায় যে অ্যাটমসফেরিক প্রেশারটা যে আছে এইটা ভাই তুলনামূলক কম। অ্যাটমসফেরিক প্রেশার পাহাড়ের উপরে বায়ুচাপ তুলনামূলক কম থাকে। সো যখনই বায়ুচাপ তুলনামূলক কম থাকে তখন তুলনামূলক কম তাপমাত্রাতেই তুলনামূলক কম তাপমাত্রাতেই বয়েলিং প্রেশার বা বয়েলিং পয়েন্ট অ্যাচিভ হয়ে যায়। কারণ তুলনামূলক কম তাপমাত্রা বাড়ালেই ভেপার লেয়ারটা ভেঙে যায়, ভেপার লেয়ারটা বয়েলিং প্রেশার আর অ্যাটমসফেরিক প্রেশার সমান হয়ে যায়, ভেপার লেয়ারটা ভেঙে যায়। সো যখন অ্যাটমসফেরিক প্রেশার কম হয় তুলনামূলক কম তাপমাত্রায় বয়েলিং হওয়া শুরু করে। সো যে তাপমাত্রায় বয়েলিং হয় সেটা কিন্তু আমরা বয়েলিং পয়েন্ট বলি। সো পাহাড়ের উচ্চতায় গেলে ভাই বয়েলিং পয়েন্ট কমে যায়। কেন কমে আশা করি এবার বুঝেছেন। এই জিনিসটা কিন্তু বোঝা লাগতো, আমরা আগে অনেকে এই জিনিসটা মুখস্থ করতাম, আশা করি বুঝেছি। আসুন আরো সামনের দিকে যাব, আরো সামনের দিকে যাই। সো ব্যাপারটা বুঝুন ভাই, যে লিকুইড থেকে ভেপার বা গ্যাসে পরিণত হয় পুরো ঘটনাটাতে কিন্তু বয়েলিং পয়েন্টের টেম্পারেচার ভাই আনচেঞ্জ থাকে। লিকুইড প্রথমে এম ছিল, ফাইনালি কিন্তু লিকুইডের পরিমাণ 0। ভেপারের পরিমাণ প্রথমে 0 ছিল, ফাইনালি কিন্তু ভেপারের পরিমাণ এম, অর্থাৎ লিকুইড কন্টিনিউয়াসলি ভেপার বা গ্যাসে পরিণত হচ্ছে। পুরো প্রক্রিয়া জুড়ে বয়েলিং পয়েন্টের টেম্পারেচার আনচেঞ্জড বা ফিক্স থাকে। পানির ক্ষেত্রে তাপমাত্রাটা 100 ডিগ্রি সেলসিয়াস।
সো বাষ্পীভবনের সূত্রটা এবার পড়বো ভাই, আসেন। লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। ওকে, এখানে একটা অফ হবে, এই জায়গাটাতে একটা অফ হবে। ওই একই সঙ্গে ভাই আমরা পড়েছি অলরেডি, যে পরিমাণ তাপ গ্রহণে একক ভরের কোনো তরল বস্তু সম্পূর্ণরূপে গ্যাসে পরিণত হয়, সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত হয়, সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত হয়, সেটাকে আমরা বলবো ওই বস্তুটার বাষ্পীভবনের সূত্রটা। ওকে, কি বলেছি আসেন বুঝাই। লিকুইড থেকে ভাই ভেপারে পরিণত হচ্ছে, লিকুইড থেকে ভেপারে পরিণত হচ্ছে। সো এম ভরের লিকুইড ফাইনালি এম ভরের ভেপারে পরিণত হলো। তাপ দরকার হলো ডেল কিউ পরিমাণ। পুরো সময় জুড়ে বয়লিং পয়েন্ট বা টেম্পারেচারটা মেইনটেইন ছিল, টেম্পারেচার চেঞ্জ হয় না যতক্ষণ পর্যন্ত না পুরো লিকুইডটা গ্যাসে পরিণত হয়। ব্যাপারটা বুঝেন, এম ভরের লিকুইডকে সম্পূর্ণরূপে ভেপার বা বাষ্পে পরিণত করতে তাপ দরকার হয় ডেল কিউ। অতএব একক ভরের লিকুইডকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করতে তাপ দরকার হবে ডেল কিউ বাই এম। সো এবার দেখুন, এই যে ডেল কিউ বাই এম, এটাকে আমরা বলবো বাষ্পীভবনের সূত্রতাপ, লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। এবং ডেফিনেটলি এটাও ভাই উপাদানের উপর ডিপেন্ড করবে, ম্যাসের উপর ডিপেন্ড করবে না। এককটা কি ভাই? জুল পার কেজি, জুল পার কেজি, এস এককে। বুঝে গেল? পানির ক্ষেত্রে এটা মান কত ভাই সবাই জানেন, আবার একটু দেখিয়ে নিচ্ছি। পানির বাষ্পীভবনের সূত্রতাপ সিজিএস এককে 540 ক্যালোরি পার গ্রাম, আর এস এককে 22,68,000 জুল পার কেজি। খুবই সোজা ভাই, একদমই সোজা। ওকে, আশা করি সবকিছু বুঝেছেন। এই মানগুলো কিন্তু একটু মুখস্থ রাখা লাগবে। সো এই ছিল মোটামুটি ঘটনা। কারণ সবকিছুকে যদি একসাথে কম্বাইন করি তাহলে দুটো জিনিস আসে, একটা আপেক্ষিক তাপ আর একটা সুপ্ত তাপ। আপেক্ষিক তাপের ফর্মুলা কি? ডেল কিউ ডিভাইড বাই এম ডেল টি। সো ডেল কিউ সমান লেখা যাবে এম এস ডেল টি, এম এস ডেল টি। আর সুপ্ত তাপের ক্ষেত্রে এল সমান ডেল কিউ বাই এম। সো ডেল কিউ সমান লেখা যাবে এম এল। সো ডেল কিউ এর দুইটা ফর্মুলা আমরা পাবো। ওকে, একটা এটা আর একটা হচ্ছে এটা। ওকে, দুইটা ফর্মুলা আমরা একটু মুখস্থ রাখবো। এটা আপেক্ষিক তাপ, ওটা সুপ্ত তাপ। আপেক্ষিক তাপে তাপমাত্রা পরিবর্তন হয়, সুপ্ত তাপে অবস্থা পরিবর্তন হয়। যা বললাম এবার একটু কম্বাইন করে আসেন, একবারে লিখে দিই। সো আপেক্ষিক তাপ ও সুপ্ত তাপ একসাথে যদি লিখতে চাই এস এবং এল কে, তাহলে আসে সব আমরা একটু সংখ্যাগুলো পড়ি। সুপ্ত তাপ আর আপেক্ষিক তাপ। সুপ্ত তাপ কি ভাই? অবস্থার পরিবর্তনের জন্য, অবস্থার কিন্তু পরিবর্তন হবে, হ্যাঁ, যে তাপ দরকার, তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন হবে না সুপ্ত তাপের ক্ষেত্রে। আর আপেক্ষিক তাপে কি ভাই? তাপমাত্রা পরিবর্তনের জন্য যে তাপ দরকার, অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হবে না। বোঝা গেল? এটা ছিল সংজ্ঞা। আপনারা যদি বলেন ভাই আরো ভালো মতো ফিল করান, তাহলে আসেন ফিল করাচ্ছি আপনাকে। দেখুন ভাই, ধরুন আপনার কাছে -20°C তাপমাত্রা আইস আছে। ওকে, আপনি একে তাপ দিলেন, তাপমাত্রা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে কত পরিণত হবে? 0°C তাপমাত্রা আইসে পরিণত হবে, এর থেকে বেশি হওয়া সম্ভব না। আরো তাপ দিলেন, তাহলে আইসের টেম্পারেচার তো আর বাড়বে না, আইসটা পরিণত হবে কিসে? 0°C তাপমাত্রার ওয়াটারে পরিণত হবে, তাই না? ওয়াটারে তাপ দিতে থাকলেন, ওয়াটারের তাপমাত্রা বাড়তে বাড়তে হতে পারে কত? সর্বোচ্চ 100°C তাপমাত্রা ওয়াটারে পরিণত হলে। আপনি ওয়াটারের তাপমাত্রা আরো বাড়াতে চান, আরো তাপ দিলেন, ওয়াটার নিশ্চয়ই আর ওয়াটারে থাকবে না, ওয়াটার 100°C তাপমাত্রা স্টিম বা বাষ্পে পরিণত হবে। এরপর আপনি ধরেন বাষ্পকে আরো তাপ দিলেন, বাষ্পটা ধরে নেন 120°C তাপমাত্রার বাষ্পে পরিণত হয়ে গেল। ওকে, এই হচ্ছে মোটামুটি একটা ঘটনা। সো ব্যাপারটা বুঝুন ভাই, আপনি তাপ দিচ্ছেন এই পাশ থেকে এই পাশে, তাপ দিচ্ছেন, তাপ দিচ্ছেন, সো এই পাশ থেকে এই পাশে গেল। আপনি যদি তাপ হারাতে থাকেন, বাষ্প থেকে ফ্রিজ করতে থাকেন, আলটিমেটলি কিন্তু এই পাশে আসা সম্ভব। বাট এটাই ফিজিবল, এটাই হয় বাস্তবে। ও পাশে আসলে কিন্তু আপনাকে মেশিনের হেল্প নেওয়া লাগবে, আর এটা কিন্তু বাস্তব জগতে পসিবল। সো দেখুন, আইস থেকে আইসে পরিণত হলো, আইস থেকে আইসে, আইস থেকে আইসে, কিন্তু তাপমাত্রা চেঞ্জ হলো না ভাই। সো এই জায়গায় আপনি ডেল কিউ কতটুকু তাপ দরকার সেই সূত্রটা লিখবেন এম এস ডেল টি। ওকে, এখানে এস হিসাবে লিখবেন আইসের, আইসের মান কত? 2100 জুল পার কেজি। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, গেল। এরপর দেখেন, আইস থেকে ওয়াটারে পরিণত হলো, কিন্তু টেম্পারেচার কি চেঞ্জ হয়েছে? উত্তর হচ্ছে না, অবস্থা চেঞ্জ হয়েছে, টেম্পারেচার চেঞ্জ হয়নি। তাহলে এখানে আপনি কতটুকু তাপ দরকার সেটা সূত্র লিখবেন ডেল কিউ সমান এম এল এফ। ওকে, এল এফ এর ভ্যালু কত ভাই? 3,34,000 জুল পার কেজি। এখানে অবস্থা পরিবর্তন হবে, এখানে ইউজ হবে কি? সুপ্ত তাপ। এই জায়গায় ইউজ হলো আপেক্ষিক তাপ, এই জায়গায় ইউজ হলো সুপ্ত তাপ। ভালো জিনিস। এবার আসেন, 0°C তাপমাত্রা থেকে 100°C তাপমাত্রা পরিণত হলো, কিন্তু ওয়াটারই থেকে গেল।
অবস্থার পরিবর্তন হয়নি, তাপমাত্রা পরিবর্তন হয়েছে। সো এই জায়গায় কি ইউজ করুন, কতটুকু তাপ দরকার, ডেল কিউ সমান এম এস ডেল টি। ওকে, এখানে এস এর মান কত ভাই, পানির যেহেতু তার মানে 4200 জুল পার কেজি পার কেলভিন। বোঝা গেল, পানির তাপমাত্রা বেড়েছে, সেখানে আপেক্ষিক তাপ ইউজ হবে, এস ইউজ হবে, সুপ্ত তাপ না। আবার দেখুন ভাই, আবার দেখুন 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে থাকলো, কিন্তু ওয়াটার পরিণত হলো স্টিমে, অর্থাৎ অবস্থার পরিবর্তন হলো, ফেজ চেঞ্জ হলো। তাহলে এখান থেকে এখানে কতটুকু তাপ দরকার, ডেল কিউ সমান এম এল ভি। ওকে, এলভির ভ্যালু কত ভাই, 22,68,000 জুল পার কেজি। এই হচ্ছে ঘটনা। এই জায়গায় ইউজ হবে আবার এল অর্থাৎ আপেক্ষিক তাপ। ফাইনালি 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 120 ডিগ্রি সেলসিয়াসে পরিণত হলো, স্টিম ছিল স্টিমই থাকলো, অবস্থার পরিবর্তন হয়নি, তাপমাত্রা পরিবর্তন হয়েছে। তাহলে এখান থেকে এখানে যেতে কতটুকু তাপ দরকার, সে সূত্র কি লিখবেন, এম এস ডেল টি। এস মানে কি ভাই, স্টিমের আপেক্ষিক তাপ, সে মানটা কত, 2100 জুল পার কেজি পার কেলভিন। ওকে, এই হচ্ছে মোটামুটি একটা ঘটনা। তো আপেক্ষিক তাপ জিনিসটা কি ভাই, সুপ্ত তাপ জিনিসটা কি, কোথা থেকে কোনখানে গেলে কতটুকু তাপ দরকার, সব আমি বোঝানোর চেষ্টা করেছি উইদিন দিস ডায়াগ্রাম। আশা করি অনেকটাই আপনারা বুঝতে পেরেছেন, আর এগুলো খুবই সহজ জিনিস, এগুলো একদম মুরগি টাইপের জিনিস। আসুন সামনের দিকে যাই, কিছু কোয়েশ্চেন সলভ করি। সো আমাদের এই অধ্যায়ের 9 নং কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা সলভ করার আগে আমি কিছু কথাবার্তা আপনাদেরকে বলি। আইইউটিতে একবার একটা প্রশ্ন এসেছিল ভাই, প্রশ্নটা হচ্ছে গলন থেকে, এই যে এই জায়গা থেকে প্রশ্নটা এসেছিল। দেখুন থিওরি কত বেশি ইম্পর্টেন্ট। কোশ্চেনটা এসেছিল এরকম যে কোনো একটা আপনার হচ্ছে 7 আপ আছে, 7 আপে আপনি বরফ দিচ্ছেন, 7 আপটা অনেক গরম ছিল, বরফ দিচ্ছেন, কন্টিনিউয়াসলি বরফ দিচ্ছেন, তাহলে কি 7 আপ ঠান্ডা হতে থাকবে, 7 আপ কি তরল না, কন্টিনিউয়াসলি বরফ দিচ্ছেন। 7 আপ না, ধরেন গরম পানি ছিল, কোথাও গরম পানি ছিল, কন্টিনিউয়াসলি তরল দিচ্ছেন, কন্টিনিউয়াসলি তরল দিচ্ছেন, কন্টিনিউয়াসলি বরফ দিচ্ছেন, কন্টিনিউয়াসলি বরফ দিচ্ছেন। 7 আপের বা পানি টেম্পারেচার শুরুতে বেশি ছিল, ওটা টেম্পারেচার কমতে থাকবে, কারণ কন্টিনিউয়াসলি বরফ দিচ্ছেন, আর বরফটা কি হবে, গলতে থাকবে। সো ততক্ষণ পর্যন্ত আপনি ধরেন বরফ দিলেন, যতক্ষণ পর্যন্ত না সমস্ত বরফ মেল্ট হয়ে গেল, আর কোনো বরফ মেল্ট হবে না, আর কোনো বরফ মেল্ট হবে না। আমাকে বলুন, এই মুহূর্তে সমস্ত বরফ মেল্ট হয়ে গেল, আর কোনো বরফ মেল্ট হচ্ছে না। বরফ কখন মেল্ট হবে, যখন আপনি তাকে তাপ দিবেন। বরফকে আপনি যদি কোথাও 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো একটা সারফেসে রাখেন, বরফ গলে যাওয়া শুরু করবে, কারণ বরফের তাপমাত্রা 0, ওই জিনিসটার নাম মান হচ্ছে 1। সো ওই জিনিস থেকে বরফে তাপ ঢুকতে থাকবে, সো বরফ গলবে। সো বরফ কখন আর গলবে না, যখন কোনো কিছু তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। আশা করি উত্তরটা পেয়েছেন, সেই তাপমাত্রাটা হবে কোন তাপমাত্রায় বরফ আর গলবে না, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এটাই প্রশ্ন ছিল। তো আইওটি প্রশ্নটা আমরা বুঝলাম, এরকম প্রশ্ন আপনাদের বেলা আসতে পারে, যে কোনো ইউনিভার্সিটিতে আসতে পারে, পারা লাগবে আমাদের। আসুন সামনের দিকে অগ্রসর হই, এই রিলেটেড কিছু কোয়েশ্চেন সলভ করি। একদম সহজ কোয়েশ্চেন দিয়ে শুরু করব, দেন অ্যাডভান্সডের দিকে যাব আমরা। সো প্রথম যে কোয়েশ্চেনটা ছিল ভাই আজকের টোটাল তাপগতিবিদ্যা অধ্যায়ের 9 নং কোয়েশ্চেন, প্রশ্নটা পড়ি, সলভ করি, একদম সহজ, আপনাদের উত্তর বের করে কমেন্ট করা লাগবে। 1 কেজি 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পকে 1 কেজি 10 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত করতে কতটুকু তাপ বর্জিত হবে। বাচ্চা কোয়েশ্চেন, 9-10 এর কোয়েশ্চেন, আসেন সলভ করি। সো আমার কাছে আছে কি ভাই, 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প আছে, এটাকে আমি যদি তাপ কমাতে থাকি, তাহলে এটা 100 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত হবে। উল্টা পথে হাঁটছি, ওকে। আরো যদি তাপ কমাতে থাকি, পানির তাপ কমতে কমতে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে পারে। সেই পুরো জায়গাটাতে আমাদেরকে তাপ কমাতে হবে। ধরে নিচ্ছি এখান থেকে এটুকু যেতে তাপ কমাতে হয়েছে, বর্জন করতে হয়েছে ডেল কিউ 1, এখান থেকে এটুকু যেতে তাপ বর্জন করতে হয়েছে ডেল কিউ 2। সো মোট বর্জিত তাপ ডেল কিউ নেট সমান হচ্ছে ডেল কিউ 1 প্লাস ডেল কিউ 2। ডেল কিউ 1 এর জায়গায় আমরা কি লিখতে পারি ভাই, যেহেতু পানি বাষ্পীভবন হচ্ছে, মানে পানি অ্যাকচুয়ালি বাষ্পীভবনের একটা জায়গা, এখানে সুপ্ত তাপ ইউজ হবে। এই পাশ থেকে এই পাশে বাষ্পীভবন হতো, এই পাশ থেকে এই পাশে কি বাষ্পটা পানিতে পরিণত হচ্ছে, উল্টা প্রসেস। সেখানে আমরা লিখতে পারি এম এল ভি, আর এই জায়গায় লিখতে পারি কি এম এস ডেল থিটা। সো ডেফিনেটলি এম যদি আমরা কমন নেই, এল ভি প্লাস এস ডেল থিটা। এম এর মান হচ্ছে 1, এল ভির মান হচ্ছে 22,68,000 প্লাস এস এর মান হচ্ছে 4200,
ইন্টু ডেল থিটার মান কত ভাই বলুন? 100 থেকে 10, তার মানে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে 90। সো এই পুরো জিনিসটা যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে দিই, সামথিং জুল চলে আসবে। ওকে, এই সেম কোয়েশ্চেন অনেক সহজ হলেও এটা কিন্তু রুয়েটে রিটেনে এসেছিল অনেক আগে, হয়তো বা 3-4 সালে, শিক্ষাবর্ষ এরকম দিকে। সো আমরা পারবো, সহজ কোয়েশ্চেন, এখানে বেশি টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই, আমরা সামনের দিকে যাই। এই ছিল মোটামুটি আমাদের ভাই কেস 2 পর্যন্ত, ফেস চেঞ্জ পর্যন্ত আমরা সবকিছু বুঝে গেলাম। এবার একটু অ্যাডভান্স জিনিসপত্রের দিকে যাবো। অ্যাডভান্স না, এগুলো সোজা, বাট এখানে কিছু অ্যাডভান্স কোয়েশ্চেন আমরা সলভ করবো। তো আসুন কোয়েশ্চেন সলভ করার আগে কনসেপ্টটা ভালো মতো বুঝে নিই। তো কনসেপ্ট কি ভাই, ধরেন আপনার কাছে একটা কন্টেনার আছে, সেই কন্টেনার আমরা দুইটা আলাদা আলাদা তাপমাত্রার লিকুইড ড্রপ করলাম। ওই যে একটা হুজুর বলছিল না, মেসেজ ড্রপ করে দিবেন, দুইটা লিকুইড ড্রপ করলাম, লিকুইড 1 আর লিকুইড 2। দুইটা লিকুইড আলাদা আলাদা, এই জন্য এটার আপেক্ষিক তাপ S1, এটার আপেক্ষিক তাপ S2। এই লিকুইডের ভর হচ্ছে M2, এই লিকুইডের ভর হচ্ছে M1। এই লিকুইড যখন ঢালি তখন তার তাপমাত্রা ছিল T1, এই লিকুইড যখন ঢালি তখন তার তাপমাত্রা T2। অর্থাৎ আলাদা আলাদা লিকুইড আলাদা আলাদা আদি তাপমাত্রা নিয়ে কোনো একটা জায়গায় ঢাললাম, ঢালার পরে এই চিত্রটা, এবং ডেফিনেটলি ঢালার পরে আমরা ঢাকনা লাগিয়ে দিলাম, ধরেন এই যে ঢাকনা ক্লোজ করে দিলাম। ওকে, সো এখন এই জায়গাটাতে ঘটবে কি ভাই, একটা লিকুইড উষ্ণ একটা ঠান্ডা, নর্মালি বলা থাকে তথ্য, এগুলো কিন্তু সব দেওয়া থাকে, M1 S1 T1 এর মান দেওয়া থাকে, M2 S2 T2 এর মান দেওয়া থাকে, বলে যে মিশ্রণের তাপমাত্রা কত, এবং আরো কিছু তথ্য দেওয়া থাকে, এবং কন্ডিশন দেখেই বুঝতে পারছেন এগুলো যদি তাপমাত্রা দেওয়া থাকে, একটা মান ধরেন 20 ডিগ্রি সেলসিয়াস, একটা মানে মান ধরেন 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কোনটা গরম, যেটা মান 100। সো এরকম তাপমাত্রা ডাটা দেখে বোঝা যায় কোনটা গরম কোনটা ঠান্ডা। সো আমরা যেহেতু চলক নিয়ে কাজ করছি, আমি বলে দিচ্ছি T1 T2 থেকে বড়, এই লিকুইডটা এই লিকুইডের থেকে গরম, এটা গরম এটা ঠান্ডা, লিখে দিচ্ছি। এই লিকুইডটা ভাই তুলনামূলক গরম, আর এই লিকুইডটা হচ্ছে ভাই তুলনামূলক ঠান্ডা, এবং পাত্রটি রুদ্ধতাপীয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাত্রটি রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় মানে হচ্ছে ভাই, পাত্রটি রুদ্ধতাপীয় মানে হচ্ছে বাহিরে থেকে ভিতরে কোনো তাপ আসবে না, তাপ আসবে না, ভিতর থেকে বাহিরে কোনো তাপ যাবে না। ফ্লাক্সের মতো, আমরা যে চায়ের ফ্লাক্স ইউজ করি না, সেই ফ্লাক্সের মতো চাটা গরম রাখে, কারণ কি ভিতরে এবং বাইরে কোনো তাপের আদান প্রদান হয় না, যদিও সেটা 100% পুরোপুরি তাপ প্রিভেন্ট করতে পারে না বাইরে যাওয়া আসা থেকে, সুতরাং চাটা ঠান্ডা হয়ে যায়। বাট এখানে আমরা ধরে নিচ্ছি এটা 100% তাপ অপরিবাহী। এই যে তাপ অপরিবাহী, এটাকে একটা বিশেষ ভাষায় লিখেছি পাত্রটি রুদ্ধতাপীয়, পরে আরো ভালো মতো বুঝবো এই জিনিসটা। এখন এখানে ঘটবে কি ভাই, বা ল অফ ক্যালোরিমেট্রি, কেস 3 ল অফ ক্যালোরিমেট্রি কি বলে? ল অফ ক্যালোরিমেট্রি আমাদেরকে যে জিনিসটা বলে সেটা হচ্ছে ভাই, দুটা লিকুইড আছে না ভাই, সো একটা লিকুইড, প্রথম লিকুইড যেহেতু গরম, এই হিট হারাবে, দ্বিতীয় লিকুইড হিটটা গ্রহণ করবে, ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ না তাদের উভয়ের টেম্পারেচার টি হয়ে যায়। সো মিশ্রণের টেম্পারেচার আলটিমেটলি হবে হচ্ছে টি, একজন হিট হারাবে একজন হিট গ্রহণ করবে, যেহেতু বাইরে হিট যাওয়ার উপায় নেই, তার মানে এ যতটুকু হিট হারাবে সে ততটুকু হিট গ্রহণ করবে। সো প্রসিজার 1 আমাদেরকে বলে ডেল কিউ অফ 1 নাম্বার লিকুইড ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল কিউ অফ 2 নম্বর লিকুইড, অর্থাৎ প্রথম লিকুইডের হিটের আদান প্রদান দ্বিতীয় লিকুইডের হিটের আদান প্রদান সমান হবে। প্রথম লিকুইড হিটটা করবে হচ্ছে বর্জন, কারণ সে প্রথমে গরম ছিল, দ্বিতীয় লিকুইডটা হিটটা করবে গ্রহণ। গেল, বুঝি। এবার প্রথম লিকুইডের জায়গায় আমরা কি লিখতে পারি ভাই, M1 S1 ডেল থেটা, দ্বিতীয় লিকুইডের ক্ষেত্রে লিখতে পারি M2 S2 ডেল থেটা। এটা প্রথম লিকুইডের তাপমাত্রা পরিবর্তন, এটা দ্বিতীয় লিকুইডের তাপমাত্রা পরিবর্তন। ডেল থেটা জায়গায় আপনি ডেল টিও লিখতে পারেন, কারণ তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি ডেল থেটা এবং ডেল টি সমান, অর্থাৎ ডেল সি এবং ডেল কে সমান, এটা আমরা শুরুতেই বলে এসেছি। আচ্ছা, ভালো জিনিস। আচ্ছা, ডেল টি লিখতে পারেন, একই কথা। সো M1 S1 প্রথম লিকুইডের তাপমাত্রা পরিবর্তন কত? আদি তাপমাত্রা T1, পরের তাপমাত্রা T। প্রথম লিকুইড হিট করেছে বর্জন, এই জন্য আমরা এখানে লিখবো কি ভাই, প্রথম লিকুইড আদি তাপমাত্রা T1, পরের তাপমাত্রা T, T1 মাইনাস টি, কারণ সে তো বর্জন করেছে, T1 মাইনাস টি, আগে থেকে পরেরটা। দ্বিতীয় লিকুইড করেছে হিট গ্রহণ, তার এখানে লিখবো M2 S2, ওর আদি তাপমাত্রা হচ্ছে T2, পরের তাপমাত্রা হচ্ছে T। যেহেতু হিট গ্রহণ করেছে, তার মানে আগে সে ঠান্ডা ছিল, পরে হয়ে গিয়েছে কি গরম, এই জন্য বড়টা থেকে ছোট তাপমাত্রাটা বিয়োগ করবো। সো T মাইনাস T2। এখন এখানে মজার বিষয় কি ভাই, মজার বিষয়টা দেখবেন, দেখেন
T1 মাইনাস টি লিখেছি কখন? যখন প্রথম লিকুইডটা হিট করেছে বর্জন। আবার দেখুন T মাইনাস T2 লিখেছি কখন? যখন দ্বিতীয় লিকুইডটা হিট গ্রহণ করেছে। তার মানে বর্জন করলে T1 মাইনাস টি হয়, অর্থাৎ আগে তাপমাত্রা থেকে মিশ্রণের তাপমাত্রা বিয়োগ হয়, আর গ্রহণ করলে মিশ্রণের তাপমাত্রা থেকে আদি তাপমাত্রা বিয়োগ করে দিই, কারণ আমরা সবসময় মানটাকে পজিটিভ রাখতে যাচ্ছি এই পাশে এবং ও পাশে। ওকে, ভালো জিনিস। সো এখান থেকে আপনি ইজিলি সব কিছুর মান দেওয়া থাকবে, M1 S1 T1, M2 S2 T2 দেওয়া থাকবে। ক্যালকুলেট করে আপনি টি এর ভ্যালুটা সামথিং, এখানে টি এর ভ্যালুটা সামথিং কিসে বের হবে বলুন? কেলভিনে বের হবে নাকি ডিগ্রি সেলসিয়াসে বের হবে বলুন তো? কিসে বের হবে? ভালো মতো বুঝুন। আমরা যদি আদি তাপমাত্রাগুলো ডিগ্রি সেলসিয়াসে ইউজ করে থাকি এবং এখানে সামথিং ডিগ্রি সেলসিয়াস মানে সামথিং ডিগ্রি সেলসিয়াস করি, তাহলে কিন্তু এখানে তাপমাত্রাটা সামথিং ডিগ্রি সেলসিয়াসে বের হবে। এই একটা জায়গা থেকে বুয়েটে একটা কোয়েশ্চেন এসেছিল, একটু পরে সলভ করব। এবার আমরা 2 নম্বর প্রসিজারে একই জিনিস দেখব, একই জিনিস 2 নম্বর প্রসিজার আলাদা একটু হবে দেখব। সো আগের মতোই প্রথম লিকুইড হিট লস করবে, দ্বিতীয় লিকুইড হিট গেইন করবে, ওই একই জিনিস ভাই। M1 S1 T1 মাইনাস টি, আর এই পাশে লিখতে পারি M2 S2 T মাইনাস T2। এরপর এইটাকে উপাশে পাঠান, এটাকে উপাশে পাঠান, তাহলে আমরা লিখতে পারি M2 S2 T মাইনাস T2, এটাকে উপাশে পাঠালে মাইনাস হয়ে যাবে। আবার এক পাশে লিখলাম আমরা মাইনাস M1 S1 T1 মাইনাস T ইজ ইকুয়াল টু 0। মাইনাসটাকে ভিতরে গুণ করে দেন, প্লাস হয়ে যাবে। সো আমরা লিখতে পারি M2 S2 T মাইনাস T2 প্লাস M1 S1 T মাইনাস T1 ইজ ইকুয়াল টু 0। এবার দেখুন ভাই, একটা খুব মজার জিনিস আছে এখানে। মজার জিনিস হচ্ছে দেখুন, T মাইনাস T2 যখন করেছি তখন আমরা বলেছিলাম দ্বিতীয় লিকুইড হিট গ্রহণ করেছে, তাহলে এখানেও T মাইনাস T2 লিখেছি আমরা, দ্যাট মিনস দ্বিতীয় লিকুইড হিট গ্রহণ করেছে। কিন্তু আমরা যখন T1 মাইনাস টি করেছিলাম তখন বলেছিলাম প্রথম লিকুইড হিট করেছে বর্জন। এবার প্রথম লিকুইডের ক্ষেত্রেও T মাইনাস T1 করেছি, তার মানে প্রথম লিকুইডও কি দেখা যাচ্ছে না, হিট গ্রহণ করেছে। মিশ্রণের তাপমাত্রা T মাইনাস T1 যদি করি বা T মাইনাস T2 যদি করি, মিশ্রণের তাপমাত্রাকে যদি আপনি বড় ভেবে নেন, আদি তাপমাত্রাকে যদি ছোট ভেবে নেন, তার মানে দুইটা লিকুইডই হিট গ্রহণ করেছে। সো আমরা ফাইনালি লিখতে পারি যে এইটুকু বলতে বোঝাচ্ছি, ভালো মতো বুঝবেন, এইটুকু বলতে বোঝাচ্ছি দ্বিতীয় লিকুইড কতটুকু হিট গ্রহণ করলো, এইটুকু বলতে বোঝাবো প্রথম লিকুইড কতটুকু হিট গ্রহণ করলো, এবং দুইটা লিকুইডের হিট গ্রহণের যোগফল কত? 0। সো বোঝাই যাচ্ছে একটা লিকুইড যতটুকু পজিটিভলি হিট গ্রহণ করবে আর একটা লিকুইড ততটুকুই নেগেটিভলি হিট গ্রহণ করবে, কারণ দুজনে তো হিট গ্রহণ করতে পারে না। কিন্তু তারপরেও তাদের যোগফল শূন্য কখন হবে? যখন একটা পজিটিভ হবে আর একটা নেগেটিভ হবে। সো একে জোর করে হিট গ্রহণ করাবো, বাট হিট গ্রহণের মানটা আসবে নেগেটিভ, আলটিমেটলি যোগফল হবে শূন্য। এই কাজটা করাতে একটা বিশেষ সুবিধা হবেন, একটু পরে বুঝবেন। সো এরকম ভাই আপনি এইভাবে করতে পারেন, দুইটা লিকুইডকে যদি মিশ্রণ করেন, মিশ্রণের তাপমাত্রা কত, তাহলে আপনি জোর করে দুইটা লিকুইডকে হিট গ্রহণ করায় নেট হিট গ্রহণ মানে সামেশন অফ ডেল কিউ, এবং দুইটাকে হিট গ্রহণ করাবেন ইজ ইকুয়াল টু 0 করে দেবেন। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। সো এটা আমাদের নতুন এটা কিন্তু ফর্মুলা না, হ্যাঁ, এটা কিন্তু ডেফিনেটলি ফর্মুলা না, নতুন কৌশল, কনসেপ্ট শেখাচ্ছি আপনাদেরকে। ফর্মুলা তো পরে, ফর্মুলা তো এই যে এইটাই। সো এবার আমরা বুয়েটের 16, 17তে আসে একটি কোয়েশ্চেন সলভ করব। কোয়েশ্চেনটা হচ্ছে, এটা আমাদের এই অধ্যায়ের 10 নং কোয়েশ্চেন। বলেছে 10 কেজি ভরের একটি লোহার পেরেককে। সো এই ম্যাথটি করতে একটা ঝামেলা ফেস করেছিলেন, এটা 10 কেজি হবে না ভাই, এটা 10 গ্রাম হবে। ওকে, এটা একটা প্রিন্টিং মিস্টেক। 10 গ্রাম ভরের একটি লোহার পেরেককে কিছুক্ষণ একটি বার্নার শিখে উত্তপ্ত করা হলো। উত্তপ্ত পেরেকটিকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিতে ডুবানো হলো। এতে পানির তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হলো হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিনস লোহাকে আপনি পানিতে ডুবিয়েছেন, পানিটা গরম হয়ে গেল। পানি গরম কেন হলো? নিশ্চয়ই লোহা তাপ ছেড়েছে, পেরেক তাপ ছেড়েছে। সো পেরেক তাপ ছাড়তে ছাড়তে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই পরিণত হবে, না হলে তো সে আরও তাপ ছাড়বে। সো পানির ফাইনাল টেম্পারেচার মানে লোহারও ফাইনাল টেম্পারেচার, এটা অ্যাকচুয়ালি মিশ্রণের টেম্পারেচার। বোঝা গেল? বলেছে পানিতে ডুবানোর পূর্বে পেরেকের তাপমাত্রা নির্ণয় করো। সো ধরে নিলাম পেরেকের আদি তাপমাত্রা θ1, ফাইনাল টেম্পারেচার 20, আর পানির আদি তাপমাত্রা 10, ফাইনাল টেম্পারেচার 20। সো এই θ1টা কত, এটাই আমাদের বের করা লাগবে। আসেন ইজি কোয়েশ্চেন। আমরা কি জানি ভাই? আমরা জানি ডেল কিউ অফ লোহা, অর্থাৎ লোহার যে তাপটা হারাবে, বর্জন করবে,
সেই পুরো তাপটা ডেল কিউ অফ পানি, সেই পুরো তাপটাই পানি গ্রহণ করবে। ঠিক, লোহা তাপ বর্জন করবে মানে কি ভাই, লোহার এম এস ডেল থিটা আপনি বসাবেন। পানি তাপ গ্রহণ করে মানে কি, পানির এম এস ডেল থিটা আপনি বসাবেন। ওকে, এরপর আসেন লোহার ভর বসান। লোহার ভর হচ্ছে ভাই 10 গ্রাম। লোহার আপেক্ষিক তাপ কত ভাই, 0.11 কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। কিলো ক্যালোরি পার কেজি মানে ক্যালোরি পার গ্রাম, একই জিনিস, কিলো কিলো কাটাকাটি দেওয়া যায়। বাট এখানে যেহেতু 10 গ্রাম দেওয়া আছে, এইটাকে আমরা কিলো কিলো কাটাকাটি করে 0.11 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস লিখতে পারি, কোনো অসুবিধা নেই, আছে নেই কিন্তু। ওকে, ইনটু হচ্ছে তাপমাত্রা পরিবর্তন। সো লোহার আদি তাপমাত্রা θ1 হারিয়ে সে পরিণত হলো 20-তে, তার আমরা লিখতে পারি θ1 মাইনাস 20। আর এই পাশে পানির ভর কত ভাই, 100 গ্রাম। তাহলে পানির 100 গ্রাম, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। পানির তাপমাত্রা পরিবর্তন কত ভাই, 20 থেকে আগে 10 ছিল, পরে 20-এ পরিণত হলো। তাহলে আমরা সবসময় পজিটিভ মানটার জন্য 20 বিয়োগ 10 করবো। ওকে, এগুলো সব এক্সপ্লেন করেছিলাম আপনাদের আগে। কি কি কাটাকাটি যায় ভাই, এই যে গ্রাম গ্রাম কাটাকাটি যায়, এই পাশকার ক্যালোরি এই পাশকার ক্যালোরি কাটাকাটি যায়, ঠিক আছে, বাদ বাকি সব কিছু থাকে। ডিগ্রি সেলসিয়াস এখানকার ডিগ্রি সেলসিয়াসে কাটাকাটি যাবে। ওকে, সো ফাইনালি থাকে হচ্ছে 10 ইন্টু 0.11, তার মানে এখানে লেখা যাবে 1.1 θ1 মাইনাস 20 ইজ ইকাল টু 100, এখানকার গ্রাম গ্রাম কাটা, ইন্টু এখানকার 10, তার মানে হবে হচ্ছে 1000। ওকে, 100 ইন্টু 1000। ওকে, ভালো জিনিস। তো ফাইনালি θ1 এর ভ্যালুটা কত আসবে ভাই, θ1 এর ভ্যালুটা আসবে হচ্ছে 1.1কে 1000-এর সাথে ভাগ করে দিবেন, 1000 ডিভাইডেড বাই 1.1, আবার 20কে যোগ করে দিবেন। সো যত আসে ভাই তত ডিগ্রি সেলসিয়াস, অফকোর্স সব কিছুকে আমরা ডিগ্রি সেলসিয়াস আকারে নিয়েছি। কেলভিনে নিতে পারতেন, যদি এটা 20 না লিখে 20 প্লাস 273 করতেন, 10 প্লাস 273 করতেন, 20 প্লাস 273 করতেন, তাহলে θ1 এর ভ্যালুটা কেলভিনে আসতো। বাট আমরা এগুলো করবো না, আমরা সব কিছু ডিগ্রি সেলসিয়াসে নিয়েছি। সো অ্যান্সারটা ডিগ্রি সেলসিয়াসই চলে আসবে, 929 সামথিং চলে আসবে, এটা ক্যালকুলেট করে ফেলতে পারবেন। আচ্ছা, ভালো জিনিস। এতটুকু বুঝলাম ভাই। এবার আরেক ধাপ উপরে, কেন তখন টোটাল হিট গ্রহণকে শূন্য ধরিয়েছি সেটার উত্তর এখন পাবো। এবার ভাই আমরা করেছি কি, তিনটা আলাদা আলাদা লিকুইডকে আমরা এখানে মিক্সচার করলাম। মিক্সচার করে আমরা এই ঢাকনা বন্ধ করে দিয়েছি। প্রথম লিকুইডের ভর আপেক্ষিক তাপ তাপমাত্রা, দ্বিতীয় লিকুইডের ভর আপেক্ষিক তাপ তাপমাত্রা, তৃতীয় লিকুইডের ভর আপেক্ষিক তাপ তাপমাত্রা দেওয়া আছে। এগুলো সব ভাই প্রশ্নে দেওয়া থাকবে, M1 S1 T1 সব দেওয়া থাকবে। এই যে দেখেন এখানে পেরেকের ভর পেরেকের আদি তাপমাত্রা, লোহার ভর লোহার আদি তাপমাত্রা, পানির ভর পানির আদি তাপমাত্রা সব দেওয়া থাকে, এগুলো মেইনলি। তো সব কিছু মেইনলি দেওয়া আছে। দিয়ে ফাইনালি বললো যে মিশ্রণের তাপমাত্রা কত, টি এর ভ্যালুটা কত। এখন নিশ্চয়ই তাপমাত্রা থেকে বুঝতে পারবেন একটা লিকুইড সবচেয়ে গরম, একটা লিকুইড সবচেয়ে ঠান্ডা। সো ধরুন এইভাবে দেওয়া আছে যে T1 ইজ দ্য হাইয়েস্ট টেম্পারেচার অ্যান্ড T3 ইজ দ্য লোয়েস্ট। তার মানে এইটা ভাই সবচাইতে গরম লিকুইড আর এইটা ভাই সবচাইতে ঠান্ডা লিকুইড। সো আমরা জানি প্রথম লিকুইড হিট হারাবে, দ্বিতীয় লিকুইড হিট গ্রহণ করবে, স্বাভাবিক। বাট হোয়াট অ্যাবাউট T2? দ্বিতীয় লিকুইড কি হিট গ্রহণ করবে নাকি হারাবে? আপনি এটা জানেন না। মিশ্রণের তাপমাত্রাকে যদি ক্যাপিটাল টি ধরি, নিশ্চয়ই ক্যাপিটাল টি এর মানটা T3 থেকে বড় হবে এবং T1 এর থেকে ছোট হবে। কিন্তু ক্যাপিটাল টি এর ভ্যালুটা T2 থেকে বড় হবে নাকি ছোট হবে আপনি জানেন না, তাই না? ক্যাপিটাল টি বের করার আগে তো T2 এর সাথে কম্পারিজন করতে পারবেন না। তাহলে T2 বা লিকুইড 2 হারাবে, হিট গ্রহণ করবে নাকি হারাবে আর জানেন না। সেইখানে ওই রিলেশনটা অ্যাপ্লিকেবল না যে একজন হিট হারাবে একজন হিট গ্রহণ করবে, টোটাল যোগফল, বা একজন হিট হারাবে একজন হিট গ্রহণ করবে, এইটা ইজ ইকুয়াল টু ওইটা, সো তাপমাত্রা বের করে ফেললেন। এবার কিন্তু এরকম না, আমরা প্রথম এই দুটা লিকুইড সম্পর্কে হিট হারানো বা গ্রহণ করার ব্যাপারটা জানি। এই লিকুইডটা হিট গ্রহণ করবে নাকি বর্জন করবে মিশ্রণের তাপমাত্রা জানার আগে সেটা জানি না। এবং আমাদের বেরি করতে বলেছে ফাইনাল টেম্পারেচার অফ মিক্সচার, কত টেম্পারেচার। সো এই কেসে আপনাকে যেটা হেল্প করবে, আপনি যেটা করবেন ভাই, আপনি সবগুলো লিকুইডের, যেটা নিয়মটা শিখিয়েছি, সবগুলো লিকুইডের নেট হিট গ্রহণ আপনি করে দেবেন 0। তাহলে যেটা হবে ভাই, প্রথম লিকুইড M1 S1 যেহেতু সে হিট গ্রহণ করেছে তাহলে লিখবেন T মাইনাস T1। দ্বিতীয় লিকুইড M2 S2 লিখবেন T মাইনাস T2।
প্লাস তৃতীয় লিকুইড M3S3 T মাইনাস T3 ইজ ইকুয়াল টু করে দিবেন 0। সো M1S1 T1 M2S2 T2 M3S3 T3 সব জানেন আপনি, এখান থেকে ইজিলি টি এর ভ্যালুটা সামথিং, যদি সবকিছু ডিগ্রি সেলসিয়াসে নেন তাহলে ডিগ্রি সেলসিয়াস পেয়ে যাবেন। এখন দেখেন আপনি কিন্তু জানেন না দ্বিতীয় লিকুইডটা হিট গ্রহণ করবে নাকি বর্জন করবে, কিন্তু ম্যাথ যেহেতু অনেক সুন্দর একটা টুল, ফিজিক্সের একটা টুল ম্যাথ, সো ম্যাথ এখানে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নেবে, এই ইকুয়েশনকে অটোমেটিক্যালি সে অ্যাডজাস্ট করে নিয়ে যোগফল তো তার শূন্য রাখা লাগবে। সো অটোমেটিক্যালি দ্বিতীয় লিকুইড যদি হিট গ্রহণ করে তারপরেও সেই ইকুয়েশন মেনটেন করে সুন্দরভাবে যোগফল শূন্য রাখবে। যদি দ্বিতীয় লিকুইড হিট বর্জন করে সেক্ষেত্রে সেই ইকুয়েশন অনুযায়ী দ্বিতীয় লিকুইডকে হিট গ্রহণ করিয়ে বা বর্জন করিয়ে দিয়ে আলটিমেটলি টি এর মানটা বের করে দেবে। সো ম্যাথ যেহেতু ফিজিক্স একটা টুল, বুঝতেই পারছেন, সো আমরা তো ম্যাথকে ইউজ করবি। সো এই যে ম্যাথ বাকি কাজটা করে দিবে ভাই, ম্যাথের কাজই তো এটা, ফিজিক্সের হেল্পে আসা, এই যে হেল্পটা করে দিল। আশা করি বুঝেছেন। এরকম করে টাফ টাফ কোয়েশ্চেন আপনি সলভ করতে পারবেন। যদি এরকম ইতিহাসে কখনো কোয়েশ্চেন আসে নাই, আসতে পারে কোনো একদিন। বুয়েটে এসেছিল 21-22 বা 20-21 কোনো একটা কোয়েশ্চেন, ওটা খুবই সহজ ছিল। এ আর বি লিকুইডকে মিশালে ফাইনাল টেম্পারেচার এত, এ আর সি কে মিশালে এত, তাহলে বি আর সি কে মিশালে কত, এগুলো খুবই সহজ, বারবার রিলেশন বের করবেন, দ্যাটস ইট, সহজ জিনিস। ওকে, সো এবার আমরা একটু ভাই একটু অ্যাডভান্সড, একটু কঠিন কোয়েশ্চেন আমরা দেখছি আমাদের পার্সপেক্টিভে। সেটা এসেছিল ভাই জেই মেইন 2020। ওকে, এই হচ্ছে কোয়েশ্চেনটা। আসেন প্রশ্নটা পড়ি, সলভ করি। বলেছে C1 C2 এবং C3 তিনটা কন্টেনার আছে, এইটা C1, এইটা C2, এইটা C3, তিনটি কন্টেনার একই রকম গ্যাস দ্বারা, একই রকম মানে এস হচ্ছে ভাই সবারই সেম গ্যাস দ্বারা পূর্ণ, যেখানে প্রতিটি কন্টেনারে গ্যাসের তাপমাত্রা ভিন্ন ভিন্ন, তার মানে সবারই আদি তাপমাত্রা ভিন্ন ভিন্ন। যখন আমরা ভিন্ন আয়তনে এদের মিশ্রিত করি তখন প্রতি ক্ষেত্রে ভিন্ন ভিন্ন চূড়ান্ত তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস পাওয়া যায়, তার মানে এটা হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস, যা চিত্রে প্রদর্শিত। চিত্র অনুযায়ী চূড়ান্ত তাপমাত্রা থিটা ডিগ্রি সেলসিয়াস বের করো, এই যে থিটা ভ্যালুটা বের করা লাগবে। সো কি বলেছে ভাই, কন্টেনার 1 থেকে যদি 1 লিটার গ্যাস নেন, কন্টেনার 2 থেকে যদি 2 লিটার গ্যাস নেন, কন্টেনার 3 থেকে যদি গ্যাস না নেন, তাহলে এই দুটো মিশ্রণ করে মিশ্রণের তাপমাত্রা হবে 60 ডিগ্রি সেলসিয়াস বলা আছে। কন্টেনার 1 থেকে যদি কোনো গ্যাস না নেন, কন্টেনার 2 থেকে 1 লিটার, কন্টেনার 3 থেকে 2 লিটার, মিশ্রণ করলে মিশ্রণের তাপমাত্রা হবে 30 ডিগ্রি সেলসিয়াস বলা আছে। কন্টেনার 1 থেকে যদি 2 লিটার নেন, কন্টেনার 2 থেকে না নেন, কন্টেনার 3 থেকে নেন 1 লিটার, মিশ্রণের তাপমাত্রা হবে 60 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রতিটি কন্টেনার থেকে 1 লিটার 1 লিটার 1 লিটার করে নিলে মিশ্রণের তাপমাত্রা কত হবে, এটাই হচ্ছে কোয়েশ্চেন। কিভাবে সলভ করতে পারি ভাই? কোয়েশ্চেনটা খুবই সহজ। আমরা যেটা করবো, আমরা ধরে নিচ্ছি, ধরি কন্টেনার 1-এ যে গ্যাসটা আছে তার আদি তাপমাত্রা হচ্ছে T1, কন্টেনার 2-তে যে গ্যাসটা আছে তার আদি তাপমাত্রা হচ্ছে ভাই T2, কন্টেনার 3-তে যে গ্যাসটা আছে তার আদি তাপমাত্রা হচ্ছে ভাই T3। তিনটা আলাদা আলাদা কন্টেনারে আলাদা আলাদা গ্যাস আছে, তিনটারে আলাদা আলাদা টেম্পারেচার আছে। যেহেতু একই গ্যাস ভাই, তাহলে সবারই এসটা সেম, বুঝি। আবার একটা জিনিস দেখেন, আমরা সূত্রতে লিখবো MS ডেল থিটা। এখন এখানে কারো ভর দেওয়া নেই, কোন গ্যাসকে কতটুকু নেওয়া হয়েছে। সো পানি নেওয়া হলে বলে নিতাম 1 লিটার পানির ভর 1 কেজি, বাট এখানে তো জানি না গ্যাসের ভর কত। সো আমরা ধরে নিচ্ছি 1 লিটার গ্যাসের ইকুইভ্যালেন্ট ম্যাস হচ্ছে m কেজি। তাহলে ওই একই গ্যাসের 2 লিটার নিলে কতটুকু হবে ভাই, 2m কেজি ম্যাস। সো 3 লিটার যদি গ্যাস নিতাম, 3 লিটার কোথাও নেওয়া হয়নি, তাহলে লিখতাম 3m কেজি গ্যাস। এই হচ্ছে মোটামুটি একটা ঘটনা। সো হলো, কাজ মোটামুটি শেষ। এবার আমরা সলভ করবো। আসেন আমরা সলভ করি। সলভ করি। সো করবো কি ভাই, তিনটা কন্টেনারকে আমরা আসুন আমরা মিশ্রণ করি। এইটারে আরেকটা ওকে, সো আমরা করে নিচ্ছি, ধর মিক্সচার 1 লিখলাম। ওকে, মিক্সচার 1 আসে 3 বার মিক্সচার করতে হবে, ঠিক আছে। প্রথমে লিখছি হচ্ছে আমরা মিক্সচার 1, আসুন মিক্সচার 1 আসে। সো প্রথম কন্টেনারে যখন 1 লিটার, দ্বিতীয় কন্টেনার 2 লিটার, তৃতীয় কন্টেনার 0 লিটার, m কেজি, 2m কেজি, 0 কেজি নিলেন, তখন মিশ্রণের তাপমাত্রা হলো 60 ডিগ্রি সেলসিয়াস। সো সবাইকে আমরা করে দিব কি, হিট গ্রহণ করেছে। তাহলে প্রথম গ্যাসের ক্ষেত্রে লিখব M1S1 ডেল থেটা প্লাস M2S2 ডেল থেটা
প্লাস m3s3 ডেল থেটা ইজ ইকুয়াল টু 0। সবাই হিট গ্রহণ করেছে। প্রথম গ্যাসকে নিয়েছি 1 লিটার, তার মানে m1 এর জায়গায় লিখতে পারি m। প্রথম গ্যাস, সবগুলো গ্যাসের আপেক্ষিক তাপ সেম s নিয়েছি। প্রথম গ্যাসের ধরে নিচ্ছি আদি তাপমাত্রা হচ্ছে T1, এই যে T1, ঠিক না, T1। আচ্ছা, সেখানে আমরা কি লিখতে পারি? মিশ্রণের তাপমাত্রা। মিশ্রণের তাপমাত্রা কত ভাই? 60। তাহলে এখানে লিখতে পারি আমরা 60 মাইনাস T1, T1 কিন্তু অবশ্যই ডিগ্রি সেলসিয়াস, ওকে। প্লাস m2 জায়গায় লিখতে পারি 2m কেজি, এর আপেক্ষিক তাপ s, প্লাস লিখতে পারি 60 মাইনাস T2। আর তৃতীয় গ্যাসকে 0 লিটার হয়েছে, মানে ওর ভর হচ্ছে 0। এই যে ঘটনা, এইটার জায়গায় m কেজি, এইটার জায়গায় 2m কেজি, ঠিক আছে, ওকে, ভালো জিনিস। আসেন কাজ করি। ms কাটাকাটি যায়, ms দ্বারা ভাগ করে দিলাম উভয় ইকুয়েশন, উভয় পাশে। তাহলে এই পাশে থাকে কত ভাই? 60 মাইনাস T1, 2 দ্বারা গুণ করে দেন, প্লাস 120 মাইনাস 2T2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সো 60 আর 120 যোগ করলে হয় 180, T1 আর T2 পাশে পাঠালে ওগুলো প্লাস হয়ে যায়, T1 প্লাস 2T2 সমান 180 লেখা যায়। সো আমি গুছিয়ে লিখছি, T1 প্লাস 2T2 সমান হচ্ছে 180। এটাকে আমরা লিখতে পারি 1 নম্বর ইকুয়েশন। সুন্দর একটা ইকুয়েশন ফর্ম হলো। এভাবে করেই আপনাকে মিক্সচার 2 একটা ইকুয়েশন আনা লাগবে, মিক্সচার 3 একটা ইকুয়েশন আনা লাগবে, মিক্সচার 4 একটা ইকুয়েশন আনা লাগবে। তারপর আলটিমেটলি থিটা ভ্যালুটা আপনি জেনে যাবেন। তো অনেক সময় লেগে যাবে, আমরা একটা সহজ কাজ করতে পারি। একটু দেখেন ভাই, এই পুরো জায়গাটাতেই T1 এর সহগ কত ভাই? এটাকে আমরা লিখতে পারি 1, T2 সহগ কত ভাই? 2, 100 এনটিকে লিখতে পারি 3 ইন্টু 60। সো কি লিখেছি একবার দেখবেন। আমরা লিখতে পারি 1T1 প্লাস 2T2 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 60। 3 ইন্টু 60 কি করলাম ভাই? T1 এর সহগ হচ্ছে 1। দেখুন তো ভাই, প্রথম গ্যাসকে কতটুকু নিয়েছি ভাই? 1 লিটার। 1 লিটারের এই 1 এর সহগটাই কি T1 এর সহগ হয়ে গেল না? দ্বিতীয় গ্যাসকে 2 লিটার নিয়েছিলাম, এই জন্য দেখেন T2 সহগ হচ্ছে 2। এই যে দ্বিতীয় গ্যাসকে 2 লিটার নিয়েছিলাম। তৃতীয় গ্যাসকে 0 লিটার নিয়েছিলাম, এই জন্য T3 সহগ হচ্ছে 0। এখানে T3 নাই মানে কি 0T3 লেখা যায়, ওকে, একই জিনিস। আর 100 এনডিকে কি লেখা যাবে? 60 ইন্টু 3, মিশ্রণের তাপমাত্রা ইন্টু 3। সো আমরা একটু কৌশলভাবে আমরা রিলেশনটা দেখে ফেললাম, T1 T2 এর সাথে 1 লিটার 2 লিটার এগুলো কি সম্পর্ক। সো ফাইনালি এটাকে ধরে নিলাম আমরা 1 নম্বর ইকুয়েশন। সো 1 নম্বর ইকুয়েশন যেভাবে বের করেছি ভাই, 2 নম্বর 3 নম্বর একইভাবে বের করতে পারেন, বাট আমরা একটু মাথা খাটাবো। সো এবার আমরা একভাবে করবো। দেখেন, প্রথম গ্যাসকে 1 লিটার নিয়েছি, তাহলে T1 এর সহগ 1, T2 সহগ 2, T3 সহগ 0 ইজ ইকুয়াল টু 60 ইন্টু 3। এবার আমরা কৌশলে হিসাবে করছি, T1 প্লাস 2T2 ইজ ইকুয়াল টু 60 ইন্টু 3, তার মানে লেখা যাবে 180। এটাই 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। 2 নম্বর ইকুয়েশন কীভাবে লেখা যায় ভাই? 0T1 প্লাস T2 প্লাস 2T3 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 30 মানে 90। T1 প্লাস 2T3 প্লাস 90 ইজ ইকুয়াল টু 90। T1 প্লাস 2T3 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 30, তার মানে 90। এটা ইকুয়েশন হচ্ছে 2। 3 নম্বর ইকুয়েশন কি লেখা যায় ভাই? 2T1 প্লাস 0T2 প্লাস T3, 2T1 প্লাস T3 ইজ ইকুয়াল টু 60 ইন্টু 3, তার মানে 180। 2T1 প্লাস T3 ইজ ইকুয়াল টু 180। 2T1 প্লাস T3 ইজ ইকুয়াল টু লেখা যাবে 180, ওকে, গেল। 4 নম্বর ইকুয়েশনটা যদি লিখতে চাইতাম ভাই, 4 নম্বর ইকুয়েশনটা যদি লিখতে চাইতাম কি লেখা যেত? T1 প্লাস T2 প্লাস T3 ইজ ইকুয়াল টু 3 থেটা। সো 4 নম্বর ইকুয়েশন লিখতে পারতাম T1 প্লাস T2 প্লাস T3, কারণ সবগুলো সহগ হচ্ছে 1, ইজ ইকুয়াল টু লেখা যাবে 3 থেটা। আমাদের বের করা লাগবে কার ভ্যালু ভাই? থেটার ভ্যালু। সো আপনি এই 4টা ইকুয়েশন সলভ করে T1 T2 T3 আলাদা আলাদা হয়ে মান বের করতে পারবেন, ইজি। আবার আপনাকে তো এগুলোর মান বের করা লাগবে না, আপনাকে বের করা লাগবে থেটার ভ্যালু। সো আপনি T1 T2 T3 আলাদা আলাদা হবে না বের করে, আপনি যদি এগুলোকে যোগ বিয়োগ করে T1 প্লাস T2 প্লাস T3 ভ্যালু বের করেন, এইটুকুর ভ্যালু জানলে তো 3T3 সমান ওই ভ্যালুটা লেখা যাবে, তাহলে থেটার ভ্যালুটা ইজিলি বের করা যাবে। আশা করি বুঝেছেন। সো আমরা যদি 1 যোগ 2 যোগ 3 যদি করি, 3টে ইকুয়েশন যদি যোগ করি, তাহলে T1 প্লাস T2 প্লাস T3 ভ্যালু বের করে ফেলতে পারবো। তাহলে আমরা সেটা 4 নম্বর ইকুয়েশনে বসি, এটা কিন্তু আমাদের 4 নম্বর ইকুয়েশন ছিল, সেখান থেকে থেটার ভ্যালুটা বের করে ফেলা যাবে। আসেন করি। T1 প্লাস একটা T1, ওয়েট, পরের ইকুয়েশনটা হবে
0T1 প্লাস T2 প্লাস T3, এটা T2 হতো, হ্যাঁ এটা হয়তো বা T2 হতো। আচ্ছা, সো T1 প্লাস 2T1, T1 প্লাস 2T1, তার মানে লেখা যাবে 3T1। আবার দেখেন 2T2 প্লাস T2, 2T2 প্লাস T2, তার মানে লেখা যাবে 3T2। সো T1 2T1 গেল, 2T2 প্লাস T2 গেল, এবার 2T3 প্লাস T3, 2T3 প্লাস T3, তার মানে লেখা যাবে 3T3 ইজ ইকুয়াল টু 180 180 যোগ করলে 360 যোগ 90, 450। সো T1 প্লাস T2 প্লাস T3, 3T1 প্লাস 3T2 প্লাস 3T3 ইজ ইকুয়াল টু 450। 3 দ্বারা ভাগ করে দেন, ফাইনালি লেখা যাবে T1 প্লাস T2 প্লাস T3 সমান হচ্ছে 3 15 45, তার মানে 150 চলে আসবে। সো T1 প্লাস T2 প্লাস T3 সমান হচ্ছে 150। 3 থিটার ভ্যালুটা মানে কত? তাহলে লিখাই যায় ভাই 3 থিটার ভ্যালু হচ্ছে 150। তাহলে থিটার ভ্যালু কত ভাই? 50 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে আমাদের অ্যান্সার। দ্যাটস ইট। সো কোয়েশ্চেন দেখে ভাই মাথা নষ্ট কঠিন মনে হলো, কোয়েশ্চেনটা কিন্তু খুবই মজার এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং এই কোয়েশ্চেনে কিন্তু অনেকগুলো প্যাটার্ন আমরা লক্ষ্য করেছি, প্যাটার্ন দিয়ে কোয়েশ্চেন সলভ করেছি। প্রথম ইকুয়েশনটা বানিয়ে প্যাটার্ন লক্ষ্য করলাম, পরের ইকুয়েশনগুলো আর বানানো লাগলো না, ইজিলি সলভ হয়ে গেল। 4টা ইকুয়েশন তৈরি করলাম, প্রথম 3টা ইকুয়েশন যোগ করলে 4 নাম্বার ইকুয়েশনে ইনপুট দিলেই আউটপুট বের হয়ে আসছে। সহজ কোয়েশ্চেন, জাস্ট কয়েকটা জিনিসকে ধরে নেওয়া লেগেছিল, এই হচ্ছে বিষয়। সো যা ধরে নিয়েছিলাম এই যে M 2M 3M এগুলো কিন্তু কোনো কিছুর উত্তরে নাই, যে দেখেন কোনো কিছুর উত্তরে ইজিলি থিটা ভ্যালুটা বের হয়ে এসেছে। তো সহজ কোয়েশ্চেন। এবার আসেন ভাই এটা খুব সুন্দর কোয়েশ্চেন সলভ করি। এইটা কোয়েশ্চেন নং 12। কোয়েশ্চেন নং 12টা কি বলেছে ভাই? আমাদের এখানে বরফ আছে, বরফের তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, বরফকে কন্টিনিউয়াসলি তাপ দিচ্ছি। বলেছি ইনিশিয়ালি বরফের তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস। আইসের ম্যাস হচ্ছে ভাই 4 কেজি, 4 কেজি বরফ আছে। আইসের তাপ প্রদানের হার, মানে আইসকে প্রতি সেকেন্ডে তাপ দিচ্ছি 10 কিলো ক্যালোরি পার সেকেন্ড, 10 কিলো ক্যালোরি পার সেকেন্ড। ওকে, প্রতি সেকেন্ডে 10 কিলো ক্যালোরি করে দিচ্ছি। প্রথম প্রশ্ন কি ভাই? দেখুন, আইসকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত করা লাগবে। কত তাপ দরকার এবং কত সময় প্রয়োজন? এই কোয়েশ্চেন বাংলাদেশে কোনো আসেনি, আসতে পারে কিন্তু। 2 নম্বর কোয়েশ্চেন, ড্র টেম্পারেচার ভার্সেস টাইম গ্রাফ। এইটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, দুইটা কোয়েশ্চেনই আগে দেখেন নাই, তো এটা খুব সুন্দরভাবে সলভ করা লাগবে। আসুন ভাই আমরা সলভ করা শুরু করে দিই। আসুন এইটাকে এখানে নামাই, আসুন সলভ করা শুরু করে ফেলি। সো আইসকে -40 ডিগ্রি সেলসিয়াস, আইসকে 4 কেজি আইসকে আমরা বানাবো 120 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পতে। সো আমাদের কাছে আছে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, মানে আইস, এটাকে তাপ দিলে বাড়তে 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 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হবে। আচ্ছা, ভালো জিনিস। আরও যদি তাপ দেই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে। আরও যদি তাপ দেই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে। আরও যদি তাপ দিই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পতে পরিণত হবে। আরও যদি তাপ দিই 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পতে পরিণত হবে। ওকে, এই হচ্ছে মোটামুটি একটা ব্যাপার। আশা করি বুঝেছি। খুব সুন্দর কোয়েশ্চেন, শেষ তো, ইজি। আচ্ছা, বাকিটা এখন সোজা। সো কতটুকু তাপ লাগবে ধরে নিচ্ছি এখানে ΔQ1 পরিমাণ তাপ লাগলো, এখানে লাগলো ভাই ΔQ2 পরিমাণ তাপ, এইখানে লাগলো ΔQ3 পরিমাণ তাপ, এইখানে লাগলো ΔQ4 পরিমাণ তাপ, এখানে লাগলো ΔQ5 পরিমাণ তাপ। ওকে, আচ্ছা আসেন ΔQ1 এর মানটা কিভাবে বের করতে পারি ভাই? এম এস ডেল থিটা। এম এর ভ্যালু কত ভাই? 4 কেজি। এস এর ভ্যালু কত ভাই? বরফের আপেক্ষিক তাপ কত? 1 কিলো ক্যালোরি পার কেজি। না, বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 0.5 কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, আর তাপমাত্রা পরিবর্তন কত ভাই? 40 থেকে 0, দ্যাট মিনস 0 - 40, তার মানে আলটিমেটলি এখানে আসবে 40 ডিগ্রি সেলসিয়াস। এই ডিগ্রি সেলসিয়াস কাটা, সো আলটিমেটলি এককটা আসবে কিলো ক্যালোরিতে। এখানকার কেজি আর 4 কেজির কেজি কাটা, হ্যাঁ এখানে একটা কেজি আছে, এই কেজি কাটা, এই ডিগ্রি সেলসিয়াস কাটা, সো কিলো ক্যালোরিতে উত্তর আসবে। সো ΔQ1 এর ভ্যালু কত আসে ভাই? 4 × 0.5, দ্যাট মিনস এইটুকু গুণ করলে হবে 2।
4 কে হাফ করলে কত আসবে? 2 আসবে। 4 ইন্টু 0.5, 4-এর অর্ধেক কত? 2। 2 ইন্টু 40, তার মানে কত আসবে ভাই? 80 কিলো ক্যালোরি আসবে। এটা আসবে ডেল কিউ 1 এর মান। ভালো জিনিস। আসেন ডেল কিউ 2 এর ভ্যালু বের করি। ডেল কিউ 2, ডেল কিউ 2 এর ভ্যালু বের করি। ওয়েট, এইটাকে একটু ছোট করে ফেলি। হ্যাঁ, এইখানে রাখি। আচ্ছা, এবার আসেন ডেল কিউ 2 এর ভ্যালু বের করি। একই জিনিস না? এম এস ডেল থিটা। আচ্ছা, বরফ থেকে পানি, তাহলে এম এল এফ, ঠিক না? এম এর মান কত? 4 কেজি। এল এফ এর ভ্যালু কত ভাই? 80। ভালো মতো বুঝবেন, 80 কিলো ক্যালোরি পার কেজি লেখা যাবে, তাই না? দেখেন আমি ভালো মতো একবার দেখিয়ে নিই। একটা 540 আর একটা কিন্তু 80, মনে আছে নিশ্চয়ই? একবার দেখিয়ে আনি, না ভুলে গেলে মনে করিয়ে দিই। এই যে দেখেন, বরফ গলনের সুপ্ত তাপ 80 ক্যালোরি পার গ্রাম, তাহলে 80 কিলো ক্যালোরি পার কেজিও লেখা যাবে। আর পানি বাষ্পীভবনের সুপ্ত তাপ কত ভাই? এটাও দেখিয়ে আনি। 540 ক্যালোরি পার গ্রাম, তাহলে 500 কিলো ক্যালোরি পার কেজিও লেখা যাবে। একই জিনিস, এগুলো সব আমরা বুঝি। কোয়েশ্চেনটা সলভ করে ফেলবো, সহজ কোয়েশ্চেন। আচ্ছা, এটা তাহলে দেখেন, এই কেজি কাটা 4 আটা কত হবে ভাই? 32, তার মানে 320 কিলো ক্যালোরি চলে আসে। ওকে, এই হচ্ছে বিষয়, এই যে বিষয়। সো ডেল কিউ 1 এর মান আসে 80 কিলো ক্যালোরি, ডেল কিউ 2 এর মান আসে 320 কিলো ক্যালোরি। ডেল কিউ 3 ভ্যালু কত আসে ভাই? দেখি। এম এস ডেল থিটা, এম এর ভ্যালু কত ভাই? 4 কেজি। 4 কেজি, 4 কেজি। এস এর ভ্যালু কত ভাই? 1 কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা পরিবর্তন কত? 0 থেকে 100, দ্যাট মিনস 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 100 ডিগ্রি সেলসিয়াস কাটা কেজি, কেজি কাটা 4 একে 4, 4 আর এখানে 100, তার মানে এটা কত আসবে? 400 কিলো ক্যালোরি চলে আসবে। 400 কিলো ক্যালোরি চলে আসবে। ওকে, এই হচ্ছে বিষয়। বিষয়গুলো নিশ্চয়ই বুঝতে পারছেন ভাই? আচ্ছা, পরেরটা দেখি। এইটা ডেল কিউ 4, পানি থেকে বাষ্প, পানি থেকে বাষ্প, পানি বাষ্পীভবনের সুপ্ত তাপ ইউজ হবে এম এল ভি, এম এল ভি, এম এল ভি। সো 4 কেজি ইন্টু এল ভির মান কত ভাই? 540 কিলো ক্যালোরি পার কেজি লেখা যাবে। কেজি কেজি কাটা 4 ইন্টু 540, 500 ধরেন, 4 5 20, 2000, 4 চোখ 16, 160, 2000 যোগ 160, তার মানে 2160 চলে আসবে। 2160 কিলো ক্যালোরি। ভালো জিনিস, এটাও বুঝি, সহজ কোয়েশ্চেন। ওকে, এই হচ্ছে ঘটনা। এবং ফাইনালি এই জায়গাটাতে বাষ্প থেকে বাষ্প তাপমাত্রা পরিবর্তন হলো। সো এম এস ডেল থিটা, এম এর মান হচ্ছে 4, এস এর ভ্যালু কত ভাই? 0.5 কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা পরিবর্তন 100 থেকে 120, দ্যাট মিনস 20 ডিগ্রি সেলসিয়াস। কেজি কেজি কাটা ডিগ্রি সেলসিয়াস কাটা 4 ইন্টু 0.5 মানে কত? 2, 2 ইন্টু 20 মানে কত? 40, দ্যাট মিনস 40 কিলো ক্যালোরি চলে আসবে। এই হচ্ছে ঘটনা। সো মোট তাপ, মোট প্রযুক্ত তাপ, এইটা জানতে চেয়েছিল। এটা কত আসবে ভাই? এটা কত আসবে বলুন? এই, আচ্ছা ওয়েট, এটা আমরা এইটা দ্বারা হিসাব করি। এই যে মোট তাপ, মোট তাপ, মোট গৃহীত তাপ, এটারই তো মান জানতে চেয়েছে। মোট তাপ কত ভাই? 80 যোগ 320, সব যোগ কিন্তু, হ্যাঁ 80 যোগ 320 এগুলো সব যোগ করি। আসেন 80 যোগ 320, দ্যাট মিন এইটুকু হবে 400, 400 আর 400 মিলে হবে কত? 800, এটুকু হচ্ছে 800, 2160 আর 40 মিলে কত হবে? 2200, 2200 আর 800 মানে কত? 3000। তাহলে মোট তাপ হচ্ছে ভাই, মোট তাপ 3000 কিলো ক্যালোরি। এই হচ্ছে ঘটনা। সো 1 নম্বর কোয়েশ্চেনে কিন্তু আমাদের উত্তর শেষ ভাই। বাষ্পে পরিণত করতে কত তাপ দরকার? ও আচ্ছা, সময় চেয়েছে, কত সময় প্রয়োজন। সো সময় প্রদানের হার হচ্ছে 10 কিলো ক্যালোরি পার সেকেন্ড। ওকে, তো ইজি এখন বাকিটা, বাকিটা ইজি। এটা 1 নম্বর কোয়েশ্চেনের অর্ধেক অ্যান্সার। সো বাকি অর্ধেক অ্যান্সার এইভাবে করতে পারি আমরা, যে 10 কিলো ক্যালোরি তাপ আসে হচ্ছে 1 সেকেন্ডে, অতএব 1 কিলো ক্যালোরি তাপ আসে হচ্ছে 1/10 সেকেন্ডে। অতএব কত ভাই? 3000 না? অতএব 3000 কিলো ক্যালোরি তাপ আসে 3000/10, দ্যাট মিনস 300 সেকেন্ডে। এটাই হচ্ছে অ্যান্সার। দ্যাট মিনস প্রতি মানে 300 সেকেন্ডে
এই আইসটা মানে বরফটা আলটিমেটলি স্টিম বা বাষ্পে পরিণত হয়ে যাবে। সুন্দর কোয়েশ্চেন। ওকে, গেল, এটা একটা প্রশ্ন গেল। এরপরটা তো ভাই আরো ইজি, বলেছে ড্র টেম্পারেচার ভার্সেস টাইম কার্ভ। সো টেম্পারেচার কিভাবে বাড়লো ভাই, এই যেখানে দেওয়া আছে 40 থেকে 0, 0 থেকে 0, 0 থেকে 100, 100 থেকে 100, 100 থেকে 120। ওকে, এবার আমরা প্রত্যেকবার টেম্পারেচার পরিবর্তনে কতটুকু টাইম লাগলো সেটা আমরা একটু দেখে ফেলি। সো প্রতি সেকেন্ডে আসে 10 কিলো ক্যালোরি। তাহলে দেখেন এখান থেকে এইটুকু যেতে, এখান থেকে এতটুকু যেতে, আমি সাদা কালি দিয়ে করি, এইখান থেকে এতটুকু যেতে, ভালো মতো বুঝবেন, এখান থেকে এতটুকু যেতে তাপ দরকার হয়েছে 80 কিলো ক্যালোরি। 10 কিলো ক্যালোরি আসতে সময় লাগে 1 সেকেন্ড, তাহলে 80 কিলো ক্যালোরি আসতে সময় লাগবে কত, 8 সেকেন্ড। তাহলে টেম্পারেচার -40 থেকে 0 হবে 8 সেকেন্ডে। এরপরে দেখেন এখান থেকে এইটুকুতে, বরফ থেকে বরফ 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি টেম্পারেচার থেকে যাবে, 0 থেকে 0ই থাকবে, দরকার তাপ 320 কিলো ক্যালোরি। তাহলে 320 কিলো ক্যালোরি যখন তাপ আসবে তখন টেম্পারেচার চেঞ্জ হবে না। 320 কিলো ক্যালোরি তাপ আসতে সময় কতক্ষণ লাগবে, ভাগ 10, তার মানে হচ্ছে 32 সেকেন্ড। দ্যাট মিনস এখানে 8 সেকেন্ড, এখানে আরো 32 সেকেন্ড, টোটাল সময় এতক্ষণ পর্যন্ত অতিবাহিত হলো 8 + 32, দ্যাট মিনস 40 সেকেন্ড। বোঝা গেল? আচ্ছা, এবার আসে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত পানি থেকে পানি, কিন্তু পানির তাপমাত্রা 0 থেকে 100 হলো, তাপ লেগেছে 40 কিলো ক্যালোরি, 400 কিলো ক্যালোরি, 400 কিলো ক্যালোরি আসতে সময় লাগে হচ্ছে 40 সেকেন্ড। তাহলে এই 40 সেকেন্ডে তাপমাত্রা 0 থেকে বের হয়ে গেল 100 পানির। ওকে, ভালো জিনিস। এরপর দেখেন পানি থেকে বাষ্প, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু যেতে তাপমাত্রা পরিবর্তন হয়েছে 0, তাপমাত্রা কোনো পরিবর্তন হয়নি, 100 থেকে 100, কিন্তু পানি বাষ্পে পরিণত হয়েছে। এখান থেকে এইটুকু যেতে অনেক তাপ দরকার, 2160 আসতে সময় লাগবে হচ্ছে ভাই 216 সেকেন্ড। 216 সেকেন্ড ধরে কোনো তাপমাত্রা পরিবর্তন হয়নি, 100ই ছিল। এবং ফাইনালি বাষ্প থেকে বাষ্পে পরিণত হলো 100 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মাত্র তাপ লেগেছে 40 কিলো ক্যালোরি। সো ইজিলি মাত্র 4 সেকেন্ড লাগবে এইটুকু তাপ পরিবর্তন। তাহলে টোটাল কতটুকু তাপ মানে কতক্ষণ ধরে আমরা দিব, হিট দিব, যোগ করুন, 8 + 32 মানে 40, 40 40 80, 216 আর 4 মিলে হয় 220, 80 আর 220 মিলে 300 সেকেন্ড। এই যে সবগুলো যদি যোগ করি টোটাল 300 সেকেন্ড আসবে, 300 সেকেন্ড। মাত্র বের করলাম টোটাল হিট আসতে সময় লাগে 300 সেকেন্ড। এই হচ্ছে ব্যাপার। এতটুকু যদি জেনে যাই ভাই, এখন ইজিলি টেম্পারেচার ভার্সেস টাইম কার্ভ কিন্তু বের করে ফেলা যাবে। এই যে আসে, সো আমরা বের করবো কি ভাই, আসেন টেম্পারেচার ভার্সেস টাইম কার্ভ না। সো এই বরাবর দিই হচ্ছে ওয়েট, হ্যাঁ ওকে, এটাকে ঘুরিয়ে দিব তারা। আচ্ছা, ভালো জিনিস। ওকে, এই যে আশা করি সোজা হয়েছে। আচ্ছা, এই বরাবর আসে হচ্ছে টেম্পারেচার ভাই, এই বরাবর, আচ্ছা ওয়েট, এই বরাবর থাকবে টেম্পারেচার অবশ্যই ডিগ্রি সেলসিয়াস এককে, আর এই বরাবর টাইম অবশ্যই সেকেন্ড এককে। ওকে, এবার আসেন, এবার জাস্ট কাজটা করি ভাই। দেখেন টেম্পারেচারের সাথে টাইম কিন্তু লিনিয়ারলি এসেছে, দেখেন এখানে কিন্তু কোনো ফাংশন দেওয়া নেই, টেম্পারেচার আর টাইমের কিন্তু কোনো ফাংশন না, প্রতি সেকেন্ডেই 10 কিলো ক্যালোরি করেই টেম্পারেচার এসেছে, মানে হিট এসেছে। কখনো হিট, কখনো প্রতি সেকেন্ডে কখনো হিটের মানটা বেড়েছে, কখনো হিটের মানটা কমেছে, এমন না। তাহলে টাইমও লিনিয়ারলি চেঞ্জ হবে, ঠিক আছে, এটাই ধরে নিচ্ছি। সময়ের সাপেক্ষে টাইম টেম্পারেচার লিনিয়ারলি চেঞ্জ হবে, কারণ হিট এসেছে লিনিয়ারলি, প্রতি সেকেন্ডে 10 কিলো ক্যালোরি করেই এসেছে, এর বেশিও না কমও না। আচ্ছা, সো দেখুন ভাই, প্রথম 8 সেকেন্ডে -40 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ পরিণত হবে। সো ধরে নিচ্ছি এইটা হচ্ছে ভাই, এইটুকু হচ্ছে -40, এটা হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে গ্রাফটা আমি হলুদ কালার দেখি, এখান থেকে কিসে পরিণত হয়েছে ভাই, আচ্ছা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ পরিণত হয়েছে। সো এই যে লিনিয়ারলি টেম্পারেচারের সাথে টাইম লিনিয়ারলি বেড়েছে। সো এই যে ধরে নিচ্ছি কতটুকু সময় লেগেছে, 8 সেকেন্ড, ধরে নিচ্ছি এখানে সময়ের মান হচ্ছে 8 সেকেন্ড। ওকে, এটা হচ্ছে 8 সেকেন্ড। তাহলে এই যে এখান থেকে 40 সেকেন্ড, 40 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত হলো 8 সেকেন্ডে। তাহলে এই যে এইটুকু হচ্ছে গ্রাফ। ওকে, এরপরে বাকি 32 সেকেন্ড ধরে টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াসে পরিণত ছিল, 0 বরফ থেকে পানি হলো। তাহলে এরপরে
এইখান থেকে প্রায় এতটুকু সময়, এখানে মানটা হচ্ছে ধরে নেন এইটুকুর মান 32, হ্যাঁ এইটুকু 32, তাহলে 8 এর সাথে 32 যোগ করলে 40, দ্যাট মিনস এখানে হচ্ছে 40 সেকেন্ড। সো এতটুকু সময় টেম্পারেচার কোনো চেঞ্জ হয়নি। তাহলে এতটুকু সময় কি ছিল, বরফ আর পানির মিশ্রণ ছিল। এখানে কি ছিল, শুধু বরফ ছিল, বরফটা বরফেই পরিণত হলো, এখানে বরফটা পানিতে পরিণত হলো। তাহলে এই পুরো সময়টা জুড়ে বরফ আর পানির মিশ্রণ পাবো। এরপরে কি পরবর্তী 40 সেকেন্ড পানিটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হলো। সো ধরে নিচ্ছি ভাই এইটুকু যদি 40 হয়, তাহলে এইটুকু 40, 80, এইখানে হচ্ছে 100। ওকে ভাই এটা অনেক বেশি উপর হয়ে গেছে, এইটা 100, ধরে নিচ্ছি এটা 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে আচ্ছা দাঁড়ান, এখানে একটা লিনিয়ার লাইন টেনে দিই। ওকে এই হচ্ছে একটা 100, জাস্ট বোঝানোর জন্য। ওকে এটা ইমেজিন করে নেবেন। পরবর্তী কত সেকেন্ড ভাই, পরবর্তী 40 সেকেন্ড, তাহলে এইটুকু 40 হলে আরো 40, এইটুকু 40, দ্যাট মিনস এখানে হবে 80 সেকেন্ড। এই 40 থেকে 80 এইটুকু সময়ের মধ্যে তাপমাত্রা 0 থেকে বের হলো কত, 100। এই যে দেখেন এই যে 0 থেকে বের হয়ে গেল 100। তাহলে এই যে এখানে দেখাবো এরকম ভাবে গ্রাফটা, এই যে এই যে এই যে এখানে গ্রাফটা হয়ে যাবে। ওকে সো গ্রাফটা প্রথমে এরকম, তারপর এরকম, তারপর এখানে। আচ্ছা ভালো জিনিস। এরপরে দেখেন পরবর্তী 216 সেকেন্ড পানির টেম্পারেচার পানি থেকে বাষ্পে পরিণত হবে, টেম্পারেচার কিন্তু বাড়বে না। সো পরবর্তী 216 সেকেন্ড 80-র সাথে 216 যোগ করলে কত হবে, 296 না? তো আসলে ধরে নিলাম এইখানে ভাই 296। ওকে পরবর্তী এতটুকু সময় কিন্তু কোনো টেম্পারেচারে পরিবর্তন হবে না। এই যে এতটুকু সময় কিন্তু টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। ওকে ওকে এই যে পরবর্তী এই যে এতটুকু সময়। আচ্ছা পরবর্তী 4 সেকেন্ডে বাষ্পের তাপমাত্রা 100 থেকে হবে 120। তাহলে পরবর্তী 4 সেকেন্ড কই আর, এই যে এখানে ধরেন এইটা 100 হলে তাপমাত্রা হবে কত, 100 কত হবে 120। তাহলে এখানে ধরে নিচ্ছি 120 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পরবর্তী 4 সেকেন্ডে, পরবর্তী 4 সেকেন্ড কত ভাই, ধরে নিচ্ছি 216 যোগ 4, দ্যাট মিনস এইখানে হবে 300 সেকেন্ড। এই 300 সেকেন্ডের মধ্যে, আচ্ছা ওয়েট, 300 সেকেন্ড মানে হচ্ছে এই যে এখানে, সেই যে পরবর্তী 4 সেকেন্ডে লিনিয়ারলি টেম্পারেচার বেড়ে এইখানে চলে আসবে। ওকে এই যে এইটাই হচ্ছে এই যে 100 ডিগ্রি সেলসিয়াস, এই হচ্ছে ঘটনা। সো এই হচ্ছে টোটাল গ্রাফটা, এই হচ্ছে টোটাল গ্রাফ, সুন্দর একটা গ্রাফ। সব যদি আমি মিশিয়ে দিই তাহলে গ্রাফটা হচ্ছে এই যে হলুদটাই হচ্ছে গ্রাফটা। এই যে এতটুকু হচ্ছে গ্রাফ, এই যে প্রথমে এরকম, তারপর এরকম, তারপর এরকম, তারপর এরকম, তারপর এরকম। ওকে কোথায় কি ছিল জাস্ট একটু বোঝানোর জন্য বলে দিচ্ছি। দেখুন ব্যাপারটা বোঝানোর জন্য বলছি। ওকে এইটুকু জায়গায় ছিল আইস, 8 থেকে 40 এই এতটুকু সময়ের মধ্যে যে প্রথমে ছিল আইস, এরপর বরফ থেকে পানি হলো। সো বরফ থেকে পানিতে একবারে হয় না, বরফ থেকে একটু একটু করে পানি হয়। তাহলে এইটুকু জায়গায় ছিল আইস প্লাস ওয়াটারের মিশ্রণ। ওকে এরপর 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির টেম্পারেচার বাড়লো, 100 হয়ে গেল, 0 থেকে 100। তাহলে এই পুরো জায়গাটা থেকে কই গেল, এই পুরো জায়গাটাতে কিন্তু শুধুমাত্র ওয়াটার ছিল। ওকে ওয়াটার টেম্পারেচার 0 থেকে 100 হলো, তারপর ওয়াটার টেম্পারেচার 100 থেকে 100 থাকলো, কিন্তু ওয়াটারটা কিসে পরিণত হলো, বাষ্পে পরিণত হলো। সো এই জায়গাটাতে ছিল ভাই ওয়াটার প্লাস স্টিমের মিশ্রণ। ওকে কারণ একবারে তো পুরো ওয়াটার স্টিমে পরিণত হয় না, একটু একটু করে হয়। ফাইনালি এতটুকু ছিল কি, শুধুমাত্র স্টিম ছিল। সেই হচ্ছে একটা গ্রাফ, অনেক কিছু ধারণা দিলাম, আশা করি বুঝেছেন। এরকম গ্রাফ আসতে পারে, কখনো আসে নাই আমাদের পরীক্ষায়। সো আসে নাই মানে আসবে না এরকম না, যে কোনো সময় চলে আসতে পারে। সেই হচ্ছে একটা কোয়েশ্চেন। আশা করি কোয়েশ্চেনটা করতে অনেক মজা পেয়েছেন। গ্রাফ সম্পর্কে আর একটু ভালো ধারণা আসবে কোয়েশ্চেনটা করতে, কি হয় না হয়, কীভাবে চেঞ্জগুলো হয় বুঝবেন ভালো মতো। সো আমাদের ক্লাসের আজকে লাস্ট কোয়েশ্চেন ভাই, এটা দিলে আমাদের ক্লাস শেষ আজকে। আসুন করে ফেলি। আইআইটি 2003 সালের কোয়েশ্চেন। ওকে এটা রিসেন্ট, যে কোনো বছরে চলে আসতে পারে বুয়েটে, নিশ্চিত থাকেন যে কোনো বছরে চলে আসতে পারে এই ধরনের কোয়েশ্চেন। কখনো আসে নাই কিন্তু আসবে। কি বলেছে ভাই, 2 কেজি -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের সাথে 5 কেজি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি একটি বদ্ধ পাত্রে মিশানো হলো, যার এটা হবে গাত্র, যার গাত্র অন্তরক হবে, অন্তরক পদার্থ দ্বারা তৈরি। মিশ্রণের তাপমাত্রা ও প্রকৃতি নির্ণয় করো।
সো মোট কথা হচ্ছে ভাই আপনার কাছে প্রশ্নটা বলেছে এরকম যে 2 কেজি -20°C তাপমাত্রা আইসের সাথে আপনি 5 কেজি 20°C তাপমাত্রা ওয়াটারে মানে যোগ করে দিবেন। ওকে, যোগ করে দিলেন কোনো একটা পাত্রে। সো এই হচ্ছে একটা পাত্রে যোগ করে দিলেন। যোগ করার পর ফাইনালি এখানে কি থাকবে? পুরো আইসটা কি মেল্ট হয়ে যাবে, নাকি ওয়াটারটা আবার আইসে কনভার্ট হয়ে যাবে, নাকি আইস এবং ওয়াটারের মিশ্রণ কিছু একটা থাকবে? কি হতে পারে? আসুন করি, সলভ করি। সো এই ধরনের প্রশ্ন ভাই সলভ করার ওয়ে হচ্ছে, যখনই দুটো ভিন্ন স্টেটের জিনিস আপনাকে মিশ্রণ করতে দিবে, তখনই মনে রাখবেন স্টেপ 2 স্টেপে সলভ করা লাগবে। 2 স্টেপ। এর মধ্যে স্টেপ 1 বেশি তাপমাত্রার জিনিসটাকে কম তাপমাত্রায় নিয়ে আসবেন। ঠিক আছে? সো আমরা যেটা করব 5 কেজি 20°C তাপমাত্রার ওয়াটারকে কনভার্ট করব কিসে জানেন? কম তাপমাত্রার জিনিসটাতে। সো কম তাপমাত্রায় কি ছিল ভাই? 2 কেজি। মানে কম তাপমাত্রার জিনিসটা কি ছিল? এখানে 5 কেজি লেখারই দরকার নেই। 20°C তাপমাত্রা ওয়াটারকে পরিণত করব -20°C তাপমাত্রা আইসে। মানে এই তাপমাত্রা, বেশি তাপমাত্রার জিনিসটাকে কম তাপমাত্রার জিনিসে নিয়ে আসার চেষ্টা করব। এটাই হচ্ছে ফার্স্ট স্টেপ। দেখি কিভাবে করা যায় ভাই। দেখুন ব্যাপারটা, আপনার কাছে আছে হচ্ছে 20°C তাপমাত্রা ওয়াটার, তাই না? এটাকে যদি তাপ হারাতে থাকেন তাহলে এটা পরিণত হবে 0°C তাপমাত্রা ওয়াটারে। আরো যদি তাপ হারান, এখান থেকে যদি আরো তাপ নিয়ে নেন, তাহলে কিসে পরিণত হবে? তাহলে পরিণত হবে হচ্ছে 0°C তাপমাত্রা আইসে। ঠিক না? আরো যদি তাপ হারান তাহলে এটা -20°C তাপমাত্রার আইসে পরিণত হবে। সেই হচ্ছে টোটাল 4টা স্টেপ। কিভাবে পরিণত হবে ভাই? এখান থেকে এইটুকুতে গিয়ে তাপ বর্জন করতে হবে ΔQ1, এখান থেকে এইটুকু যেতে তাপ বর্জন করতে হবে ΔQ2, তাপ বর্জন না করলে তো আর হবে না, এখান থেকে এইটুকুতে তাপ বর্জন করতে হবে ΔQ3। বুঝে গেল? আসেন ΔQ1 এর ভ্যালুটা বের করি। কিভাবে? একই নিয়ম ভাই, ms Δθ। সো m এর ভ্যালু কত ভাই এখানে? 2 কেজি না, নাকি 5 কেজি? 5 কেজি কিন্তু। ওকে, 5 কেজি ওয়াটারকে আপনি 5 কেজি আইসে পরিণত করবেন। সো ms Δθ, m এর ভ্যালু হচ্ছে 5, s এর ভ্যালু কত ভাই? 4200 নাকি? হ্যাঁ 4200। তাপমাত্রা পরিবর্তন কত? 20 - 0, দ্যাট মিনস 20। সেটা ΔQ1 এর মান। ΔQ2 এর ভ্যালু কত ভাই? প্লাস, ওয়াটার থেকে আইস, তাহলে mLF 5 × 336,000 প্লাস আইস থেকে আইস, তাপমাত্রা পরিবর্তন, তার মানে 5 কেজি × 2100 জুল পার কেজি, ms Δθ। Δθ ভ্যালু কত ভাই? 20 আর 0, দ্যাট মিনস 20। সেটা যদি যোগ করেন ভাই তাহলে ΔQ নেট পেয়ে যাবেন। ওকে, মোট বর্জিত তাপ, এই যে এতটুকু হচ্ছে মোট বর্জিত তাপ। কতটুকু তাপ হারালে? ডেফিনেটলি তাপ গ্রহণ করলে এদিকে যেত, তাপ বর্জন করেছি বলে এদিকে গিয়েছে, ওয়াটারটা আইসে পরিণত হয়েছে, ফ্রিজিং করেছি। ওকে, সেটা ক্যালকুলেট করেন ভাই। আমার কাছে ক্যালকুলেশন করা আছে, কারণ ম্যাথটা আমার দ্রুত শেষ করা লাগবে। সো এটা যদি ক্যালকুলেট করেন তাহলে চলে আসে 23,10,000। 23,10,000 জুল, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, 23,10,000 জুল। কি করেছি ভাই? ওয়াটার থেকে আপনি যদি এতটুকু তাপ বর্জিত করে দেন তাহলে সেটা আইসে পরিণত হবে। সো যেটা করলাম সেটা আমি এখন যদি একবারে একটা গ্লেন্স আপনাকে দেখাতে চাই, সেটা হচ্ছে এরকম। দেখুন ব্যাপারটা, এই মাঝখানে সবগুলো স্টেপ ধরেন আমি বাদ দিলাম, সো যেটা করেছি সেটা হচ্ছে এরকম, যে ওয়াটার থেকে আপনি পরিণত করতে চাচ্ছেন আইসে। কতটুকু ওয়াটার ভাই? 5 কেজি ওয়াটার, তাহলে পরিণত হবে কি 5 কেজি আইসে। কতটুকু তাপ বর্জিত করা লাগবে ভাই? এই যে এই তাপটা, 23,10,000 তাপ। সো আমি কি এটাকে এইভাবে লিখতে পারি না ভাই? 5 কেজি 20°C তাপমাত্রার ওয়াটার, এটার সাথে যদি -23,10,000 জুল তাপ করি, মানে এতটুকু যদি তাপ বর্জন করি, তাহলে এটা পরিণত হচ্ছে কি 20°C তাপমাত্রা আইসে। তাহলে এটা পরিণত হচ্ছে 5 কেজি -20°C তাপমাত্রা আইসে। সো ওয়াটার থেকে কিছু পরিমাণ তাপ বিয়োগ করলে সেটা আইসে পরিণত হচ্ছে। তাহলে বিয়োগ করা মানে কি? এটা ওপাশে যোগ করা না ভাই, ইকুয়েশন ওপাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। করে ফেলি। সো লিখেই যায় 5 কেজি 20°C তাপমাত্রা ওয়াটার ইজ ইকুয়াল টু লিখা যায় 5 কেজি
-20°C তাপমাত্রা আইস, এইটার সাথে আপনি যদি 23,10,000 জুল তাপ যোগ করেন তাহলে সেটা ওয়াটারে পরিণত হবে। ব্যাপারটা বুঝেন, আমরা ওয়াটারকে আইসের টেম্পারেচারে নিয়ে গিয়েছিলাম, ভালো মতো বুঝবেন, ওয়াটারকে নিয়ে গিয়েছিলাম আইসের টেম্পারেচারে, মানে বেশি তাপমাত্রার বস্তুটাকে কম তাপমাত্রার বস্তুতে নিয়ে গিয়েছে। সো বেশি তাপমাত্রার বস্তু থেকে 23,10,000 জুল যদি তাপ বর্জন করি তাহলে সেটা কম তাপমাত্রার বস্তুতে পরিণত হবে। সো আমি এইটাকে অবশ্যই যোগ করে দিলাম, তাহলে মোট কথা দাঁড়ালো 5 কেজি -20°C তাপমাত্রা ওয়াটার বলতে যা বোঝাবে, 5 কেজি -20°C তাপমাত্রা আইস যোগ এত জুল তাপ বলতো তাই বোঝাবে। কারণ ইকুয়েশনের এই সাইড আর এই সাইড যোগ বলতে কি বোঝায়, যেখানে এটা লেখা আছে সেখানে এটা লিখে দেওয়া যায়, তাই না? শেষ, কাজ শেষ ভাই, কাজই শেষ। দেখেন এবার স্টেপ 2 তো খুবই সোজা, দেখেন স্টেপ 2 তো ভাই এখন খুবই সোজা। স্টেপ 1 করে ফেলা, এবার স্টেপ 2 ভাই এখন শেষ। এখন প্রশ্নটা মডিফাইড হয়ে গেল। আগে প্রশ্নটা কি ছিল ভাই? আগে প্রশ্নটা ছিল যে 2 কেজি -20°C তাপমাত্রা আইসের সাথে 5 কেজি 20°C তাপমাত্রা ওয়াটার যোগ করবো, তাই না? তো সেটাই করছি। দেখেন 2 কেজি -20°C তাপমাত্রার আইসের সাথে আমি যোগ করেছিলাম 5 কেজি 20°C তাপমাত্রা ওয়াটার, এরকম ঘটনা। এখন ব্যাপারটা বুঝবেন, এই লাইনটা মানে যা, নিচে আমি যদি এই 5 কেজি 20°C তাপমাত্রা ওয়াটারের জায়গায় আমি যদি এখন এইটা লিখে দিই, 20°C ওয়াটারের জায়গায় 5 কেজি -20°C তাপমাত্রা আইস প্লাস 23,10,000 জুল তাপ লিখে দিই, একই কথা। সো প্লাস 5 কেজি -20°C তাপমাত্রা আইস প্লাস 23,10,000 জুল তাপ, একই বুঝাবে। প্রশ্নটা কিন্তু মডিফাইড হয়ে গেল। আগে পানির সাথে পানি যোগ করেছিলাম, এবার এমন না, বরফের সাথে বরফ যোগ করলাম প্লাস এতটুকু তাপ আমাদের এক্সট্রা থাকলো। তাহলে দেখেন 2 কেজি বরফ -20°C তাপমাত্রা, 5 কেজি বরফ -20°C তাপমাত্রা যুক্ত করে টোটাল এখানে কতটুকু বরফ আছে ভাই? 7 কেজি বরফ -20°C তাপমাত্রা, ঠিক না? এইটাকে যদি আপনি 23,10,000 জুল তাপ দেন তাহলে মিশ্রণের প্রকৃতি এবং মিশ্রণের তাপমাত্রা কত হবে, এটাই হচ্ছে কোয়েশ্চেন। সো প্রশ্ন ছিল একরকম, আমরা প্রশ্নটাকে উল্টাভাবে করে ফেললাম। সো আইস এবং ওয়াটার মিশালে কি হবে না হবে জানি না, কিন্তু এখন আইসকে এত তাপমাত্রায় এত তাপ দিয়ে কি হবে না হবে সেটা কিন্তু আমরা জানি। আইসকে তাপ দিলে কি হবে? আইসের টেম্পারেচার বাড়বে, আইস পানিতে পরিণত হবে, পানির টেম্পারেচার বাড়বে। সো কি হয় না হয় এখন আমরা ইজিলি বের করতে পারবো, তাই না? তাপ দিলে কি হয় এটা তো ইজিলি জানি। তো এখন ভাই বাকি কোয়েশ্চেনটা খুব ইজি। দেখুন এখন তো খুবই সোজা বাকি কোয়েশ্চেনটা। তো আসেন এখন আমরা সহজভাবে করব। সো আমার কাছে আছে কি ভাই? 7 কেজি -20°C তাপমাত্রা আইস, এইটাকে যদি আমি 7 কেজি 0°C তাপমাত্রা আইসে কনভার্ট করতে চাই তাহলে ডেফিনেটলি আমাকে হিট দেওয়া লাগবে ভাই, ঠিক না? কতটুকু হিট দেওয়া লাগবে ধরে নিচ্ছি, সেই হিটটার নাম হচ্ছে ΔQ1। সো আসেন আমার কাছে হিট আছে, আমার কাছে তো 23,10,000 জুল হিট আছে। এখান থেকে কতটুকু হিট লাগবে আইসকে আইসে কনভার্ট করতে -20 থেকে 0°C তাপমাত্রা, দেখি। আসেন করে ফেলি। ΔQ1 এর মান আসে হচ্ছে ms ডেল থিটা। সো m এর মান হচ্ছে 7, s এর ভ্যালু কত ভাই? 2100, ডেল থিটার ভ্যালু কত ভাই? 20। সো কত আসে ভাই? ক্যালকুলেট করেন আপনারা। সো এটা যদি ক্যালকুলেট করে দেখেন এটা চলে আসে 2,94,000 জুল তাপ। সো আপনি যদি -20°C তাপমাত্রা আইসকে 0°C তাপমাত্রা আইসে পরিণত করতে চান, এতটুকু হিট দরকার। আমাদের কাছে হিট কতটুকু ছিল ভাই? এতটুকু। সেখান থেকে এই পরিমাণ 2,94,000 হিট চলে গেল। তাহলে আমার কাছে বর্তমানে আছে কি ভাই বলুন? বর্তমানে আছে আমার কাছে 7 কেজি 0°C তাপমাত্রা আইস প্লাস এতটুকু হিট আমার কাছে নষ্ট হয়ে গেছে। বাকি ছিল, আগে ছিল 23,10,000, এর মধ্যে 2,94,000 চলে গেল। সো বাকি থাকে ভাই 20,16,000 জুল তাপ। সো আইস প্লাস 20,16,000 জুল তাপ আমার কাছে এক্সট্রা থাকে। এখন এই তাপ দিয়েও হবে কি ভাই? এই তাপ কি বসে থাকবে নাকি আইসকে ওয়াটারে কনভার্ট করবে? আসেন করে দেখি। সো এবার আমরা একটা কাজ করি, আসেন এবার আমরা একটা কাজ করি। 7 কেজি আইস 0°C তাপমাত্রা, এইটাকে যদি আমরা পুরোটাকে ওয়াটারে কনভার্ট করতে চাই, 7 কেজি ওয়াটার
7 কেজি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওয়াটারে কনভার্ট করতে চাই, তাহলে হিট দরকার কতটুকু ভাই? ধরে নিচ্ছি ডেল কিউ 2 পরিমাণ। সে ডেল কিউ 2 এর মান কত ভাই? আসেন, এম এল এফ, এম এর মান কত 7, এল এফ এর মান কত 3,36,000। সো দেখেন এটা যদি 3 লক্ষ ধরি, 3 সাথে 21, এমনিতে 21 লক্ষ হয়ে যায়, এমনিতে 21 লক্ষ হয়ে যায়, কিন্তু এটা তো 3 লক্ষ না, 3,36,000। সো ক্যালকুলেট করলে পাওয়া যায় এই মানটা প্রায় 23,52,000, 23,52,000 জুল। সো পুরো পানি আইসটাকে যদি পানিতে কনভার্ট করতে চান তাহলে আপনার দরকার হিট 23,52,000 জুল। আপনার কাছে হিট কতটুকু আছে? 20,16,000 জুল। এখন বলেন 20,16,000 জুল তাপ দিয়ে, 20,16,000 জুল তাপ দিয়ে আপনার কাছে এতটুকু আইস ছিল, 20,16,000 জুল তাপ ছিল, পুরো আইসটাকে কি আপনি মেল্ট করতে পারবেন? পুরো আইসটাকে কি পানিতে কনভার্ট হবে না, কারণ তাপ অনেক বেশি দরকার হচ্ছে। 23,52,000 জুল তো আপনার কাছে তাপই নেই, আপনার কাছে আছে 20,16,000। সো আমরা একটা কাজ করলাম, আমরা বুঝলাম যে পুরোটাই নিশ্চয়ই পানিতে পরিণত হবে না। ধরে নিচ্ছি এম কেজি আইস, ধরে নিচ্ছি ভাই আমার কাছে এম কেজি আইস 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এম কেজি আইস, এম কেজি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওয়াটারে পরিণত হলো। এম কেজি কতটুকু হিট দিয়ে ভাই? এতটুকু হিট দিয়ে। সো ব্যাপারটা বুঝবেন, আমার কাছে হিট আছে 20,16,000, ওই 20,16,000 দিয়ে ধরে নিলাম এম কেজি আইসকে আমরা মেল্ট করতে পারলাম। সো এই যে ডেল কিউ সমান আমরা জানি এম এল এফ। সো ডেল কিউর মান কত ভাই? 20,16,000 ইকুয়াল টু এম এল এফ এর মান কত ভাই? 3,36,000। সো এখান থেকে এম এর ভ্যালু যদি আপনি বের করে ফেলেন তো এম এর ভ্যালুটা চলে আসে প্রায় 6, এম এর ভ্যালুটা চলে আসে প্রায় 6। মানে আপনি 6 কেজি আইসকে আপনি ওয়াটারে মেল্ট করতে পারবেন। স্টিল কতটুকু আইস বাকি থাকে ভাই? 7 কেজি আইস ছিল, এর মধ্যে 6 কেজিকে আপনি মেল্ট করতে পারলেন এতটুকু তাপ দিয়ে, তাহলে বাকি কতটুকু থাকে? 1 কেজি আইস থাকে। অ্যান্সার শেষ, অ্যান্সার কিন্তু চলে আসলো। অ্যান্সার যদি আমরা বলি তাহলে অ্যান্সার যে ফাইনাল টেম্পারেচার কত হবে ভাই? মিশ্রণটা, এটা তো একটা মিশ্রণ আকারে থাকবে। মিশ্রণে কি কি থাকবে ভাই? মিশ্রণে থাকবে হচ্ছে 1 কেজি আইস এট 0 ডিগ্রি সেলসিয়াস, এইটা থাকবে প্লাস 6 কেজি ওয়াটারে কনভার্ট হয়ে গেছে না, 6 কেজি ওয়াটার অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে ঘটনা, এটাই হচ্ছে আমাদের মিশ্রণ। মিশ্রণের তাপমাত্রা কত ভাই? মিশ্রণের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। সো অনেক সুন্দর একটা কোয়েশ্চেন ছিল এটা, এবং এই কোয়েশ্চেনটার অ্যান্সার করার মাধ্যমে আমরা এই ক্যালোরিমেট্রি টপিকটাতে সিদ্ধহস্ত হয়ে গেলাম। ইনশাল্লাহ এখান থেকে যেই প্রশ্নটাই আসুক আপনি ডেফিনেটলি পারবেন। সো এটার মাধ্যমে ভাই আজকের লেকচারের সমাপ্তি ঘোষণা করছি। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।